ওকে। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ কেয়ারসের আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আজকে আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে হাউ টু ল্যান্ড রিমোট অ্যান্ড ফ্রিল্যান্সিং জবস অ্যাজ আ ফ্লাটার ডেভেলপার। সো খুবই ইন্টারেস্টিং টপিক, অবশ্যই আমরা অনেক কিছু জানবো। সো যেহেতু আমরা অনেক পার্টিসিপেন্টস, তো আমরা পুরো সেশনটা চলাকালীন আমরা আমাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবো। আমাদের অবশ্যই অনেক কোয়েশ্চেন্স থাকবে, সো আমরা আমাদের কোয়েশ্চেন্সগুলো চ্যাটে লিখবো, সেখান থেকে ইনস্ট্রাক্টর আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন। সো আজকে আমাদের এই ওয়েবিনারে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন ইমতিয়াজ আমিন ভাই। ভাই কাজ করছেন প্রথম আলোতে একজন ফ্লাটার ডেভেলপার হিসেবে। সো আমি আর দেরি করব না, আমি ফ্লোরটা দিয়ে দিব ইমতিয়াজ ভাইকে। ইমতিয়াজ ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যদিও হচ্ছে যে আমাদের কিছুদিন আগে ঘটে গেল একটা বিশাল দুর্ঘটনা মাইলস্টোনে। তো এই জন্য অনেকে ভালো থাকতে চাইলেও ভালো থাকা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আমরা আসলে ওদের জন্য আহ শোকাহত সবার জন্য, যারা মারা গিয়েছেন বা যারা আহত। তো আমরা শুরু করি, হ্যাঁ। তো আজকের আমাদের মেন টপিকটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি বলে রাখি, যদি আমার অডিওতে কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা একটু জানাবেন। তখন হচ্ছে যে আমরা এটা দ্রুত ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো মূলত আজকে আমাদের টপিকটা হচ্ছে কিভাবে ফ্লাটার শিখে রিমোট জব বা আমরা ফ্রিল্যান্সিং করে আমাদের ক্যারিয়ারটা আমরা গড়তে পারি। হ্যাঁ, তো খুবই ইন্টারেস্টিং একটা টপিক আমার মতে, কারণ আমরা যারা হচ্ছে যে টেকনিক্যাল বা ডেভেলপার বা অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যারা কাজ করি, আমরা সবাই চাই হচ্ছে যে আমরা যে স্ট্যাকটা শিখতেছি বা হচ্ছে যে স্কিলটাতে আমরা পারদর্শী, সেই স্কিলটাতে একটা যেন রিমোট জব বা ফ্রিল্যান্সিং আমরা করে আমাদের ক্যারিয়ার গ্রোথ আরো বাড়াতে পারি। হ্যাঁ, তো প্রথমেই হচ্ছে যে আমি বলে রাখি যে আসলে আমি কে। আমার নাম হচ্ছে ইমতিয়াজ আমিন। আমি মূলত হচ্ছে যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, আর বর্তমানে কাজ করছি হলো যে প্রথম আলোতে। আর এছাড়াও হচ্ছে যে আমি কন্ট্রাকচুয়াল বা ফ্রিল্যান্স কাজ করেছি অনেক, প্রজেক্ট বেজও কাজ করা হয়েছে। তো আশা করি আপনাদের সাথে আমার ফুল জার্নিটা আমি শেয়ার করতে পারবো আপনাদের সাথে। তাহলে আপনারা হচ্ছে নিজেদের সাথে রিলেট করে আশা করি একটা সলিউশন বা হচ্ছে একটা পাথ বা একটা গাইডলাইন খুঁজে পাবেন। হ্যাঁ, তো আমরা আজকে আসলে আমরা কি শিখবো বা হচ্ছে কি শিখবো না, আসলে কি জানবো নর্মালি হলো যে এই আলোচনা থেকে। এখানে তো আসলে শেখানোর কিছু নেই, ম্যাক্সিমাম হচ্ছে আমরা আলোচনা করব বা আমার এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করব। তো মূলত প্রথমে একটা প্রশ্ন আসে যে ফ্লাটার শিখে বা ফ্লাটারটাই কেন হচ্ছে যে আমরা রিমোটের জন্য বা ফ্রিল্যান্স করার জন্য আমরা বেছে নিব, বা বা হচ্ছে যে অ্যাজ এ মোবাইল ডেভেলপার হিসেবে মোবাইল এন্ডের জন্য আহ, কেন ফ্লাটারটা দরকার, এই বিষয়টা আমরা জানতে পারবো। ক্লায়েন্টরা কি কি হচ্ছে যে স্কিল খুঁজে অ্যাজ এ মোবাইল অ্যাপ ডেভেলপারদের জন্য, বা উনি যখন হায়ার করবে বা রিক্রুটার কি স্কিল খুঁজে। তারপর আমরা কিভাবে একটা পোর্টফোলিও বানাতে পারি। তারপর এছাড়া হচ্ছে যে আমরা কোন কোন প্ল্যাটফর্মে আসলে রিমোট জব বা ফ্রিল্যান্সিং পাওয়ার জন্য কোথায় কোথায় আমরা বিড করতে পারি বা কোথায় কোথায় আমরা খুঁজতে পারি, ওই জিনিসটা আমরা জানবো। তারপর কিভাবে হচ্ছে যে রিমোট জবে বা হলো ফ্রিল্যান্সিং এর জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে বা গিগ তৈরি করতে হবে, ওই জিনিসটাও আমরা জানার চেষ্টা করব। আর পরিশেষে আমরা হচ্ছে যে কিভাবে আসলে ফ্রিল্যান্সিং করে বা রিমোট জব করে আপনি সাকসেসফুল হতে পারবেন বা এই জার্নিটাকে আপনি কিভাবে দীর্ঘায়িত করতে পারবেন, ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো আমরা আসলে ফার্স্ট আমাদের টপিকটাতে আমরা চলে আসি। আম, এখানে আসলে টপিক গুলো দেওয়া, তো আমরা আসলে ডিসকাস মানে বিস্তারিত আলোচনা করব টপিক ধরে ধরে। তো আসলে ফ্লাটারটা কেন, কারণ হচ্ছে আমরা যদি 2017 সালের আগে চিন্তা করি, বা হলো যে ফ্লাটারটা পপুলার হওয়ার আগের কথাই চিন্তা করি, তখন আসলে আমরা যদি একটা অ্যাপ্লিকেশন বানাতে যেতাম ইউজার এন্ডের জন্য মোবাইলে, আমাদের আসলে আইওএস প্লাস অ্যান্ড্রয়েড দুই টাইপের অডিয়েন্স আছে। তো সেই ক্ষেত্রে একটা ই কমার্স যদি আমরা বানাতে যেতাম, তখন আমাদের দুই প্ল্যাটফর্মের জন্য বা দুই স্টেকের জন্য আমাদের ডেভেলপার লাগতো। সেই ক্ষেত্রে কোম্পানিতে আসলে কস্ট বেশি, কারণ আপনি যদি একটা সিনিয়র ডেভেলপার আর একজন জুনিয়র ডেভেলপার নিয়ে যদি একটা টিম বিল্ড করেন আইওএস এবং অ্যান্ড্রয়েড দুইটার জন্য আলাদা আলাদা, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই খরচ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আসলে ক্রস প্ল্যাটফর্মটা এখন সবাই বেছে নিচ্ছে। ডিমান্ডও বেশি হচ্ছে, কারণ এক কোড বেজে সবাই হলো যে এখন ডাবল কাজ, ইফিসিয়েন্সিও বাড়তেছে, সব দিক দিয়ে বাড়তেছে।
ইভেন 2জন ডেভেলপার দিয়ে এখন 4জন 5জন ডেভেলপারের কাজ চলে আসছে। আর এছাড়াও এখন ওয়েবটাও হচ্ছে ফ্লাটারের খুবই স্টেবল হচ্ছে, যদিও ওয়েবটা এখনো অনেকেই প্রিফার করে না বা কাজ করে না, কিন্তু ওয়েবও খুব ভালোই স্টেবল, কারণ আমি নিজেও ওয়েবে কাজ করেছি, ফ্লাটারের ওয়েবে একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট কাজ করেছি। তো আমি দেখলাম যে ওয়েবটাও বেশি স্টেবল, ইভেন খুবই স্মুথলি কাজ করে। তো তার মানে আস্তে আস্তে ওয়েবটাও ইমপ্রুভ হচ্ছে বা ডেভেলপ হচ্ছে খুব ভালোভাবে। তখন আসলে 1 2জন ডেভেলপার দিয়ে কিন্তু আপনি মোবাইল প্লাস ওয়েব দুইটারই কাজ হয়ে যাচ্ছে। তো অবশ্যই এটা এই সুযোগটা হাতছাড়া কোনো কোম্পানি বা কোনো ক্লায়েন্টই করবে না। আর তাছাড়া হচ্ছে র্যাপিড ডেভেলপমেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। ফ্লাটারে আসলে ডেভেলপমেন্ট টাইমটা হচ্ছে যে অনেকখানি কমে আসে নেটিভের থেকেও। আপনার যে একটা ফিচার করতে আমি ধরলাম যদি 1 মাস লাগে, সেখানে ফ্লাটারে সেটা হচ্ছে যে 3 সপ্তাহে হয়ে যায়, বা 2 সপ্তাহ তো অনেক সময় হয়ে যায় যদি একটু ফাস্ট কাজ করা যায়। তো এই ক্ষেত্রে অবশ্যই কস্ট কমে আসতেছে। আর গুগলের প্রোডাক্ট যেহেতু, অবশ্যই গুগলের অনেক সাপোর্ট আমরা পাবো। আর গুগল তো জায়ান্ট কোম্পানি, ওর প্রোডাক্ট ও অবশ্যই কখনো হচ্ছে পিছিয়ে থাকতে দিবে না। তো সেই সুবাদেই ফ্লাটারের আসলে প্রতিনিয়তই আপডেট আসতেছে, প্রতিনিয়তই ডেভেলপ হয়ে যাচ্ছে, নতুন নতুন উইজেট আসতেছে, নতুন নতুন অ্যানিমেশন। আর অবশ্যই ভাস্ট একটা কমিউনিটি এখন ফ্লাটার যেহেতু রিসিভ করে ফেলেছে, গুগলও এই জিনিসটাতে খুবই হচ্ছে যে আম, সম্ভাবনা দেখতেছে। গুগল এটা ভালো মতো ব্যাকআপ দিচ্ছে। আহ, নতুন নতুন প্যাকেজ থেকে শুরু করে সবকিছুই এখন বেশ ভালো রিচ হচ্ছে আমাদের এই কমিউনিটিটা। তো সেই ক্ষেত্রে অবশ্যই ফ্লাটারের ডিমান্ড বেড়ে যাবে, কারণ যদি আমার কমিউনিটি বড় হয়, ডেভেলপার সাইজ যদি বড় হয়ে যায়, এটা চাহিদা বাড়বে, সে সেক্ষেত্রে ফ্লাটারের পপুলারিটি আরো বাড়বে। আর এমবিপি প্রজেক্টের জন্য খুবই ইজি ফ্লাটার, কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ আমাদের যেসব প্রজেক্ট আসে, সেই প্রজেক্টগুলা হচ্ছে যে ফিচার খুবই বেশি থাকে না, দেখা গেল যে 2 3টে ফিচার থাকে বা 4 5টা ফিচার থাকে। তো এমবিপি প্রজেক্টের জন্য আসলে ফ্লাটার খুবই অসাধারণ, এটা আমি বলবো, কারণ ডেভেলপমেন্ট ফাস্ট হয়ে যায়। আপনি যদি একটা ভালো স্টেট ম্যানেজমেন্ট টুল ইউজ করতে পারেন, যদি ভালো মতো কাজ করতে পারেন, আপনার ডেভেলপমেন্ট টাইম খুবই কম আসে, ইভেন প্রোডাক্টে বাগও আসলে খুব একটা বেশি থাকে না, কারণ যেহেতু সিঙ্গেল কোড যে আপনি সবকিছু আম, করতেছেন, সেক্ষেত্রে বাগ হওয়ার সম্ভাবনাও খুব কমে যায় যদি ভালোভাবে ডেভেলপমেন্ট করেন। সেক্ষেত্রে ক্লায়েন্টও হ্যাপি, আবার হলো যে অ্যাজ এ ডেভেলপার আমরাও হ্যাপি। আর এছাড়াও হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে ফ্লাটারে ইউআই খুবই সুন্দর মতো করা যায়। তো ইউআই দিক থেকেও আপনি অবশ্যই ভালো বেনিফিট পাবেন। আর আরেকটা বিষয় সেটা হলো যে ফ্রিল্যান্সিং বা রিমোট জবে, আমরা আমাদের যে রিমোট জব বা ফ্রিল্যান্সিং গুলো, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে যে ইউরোপ বা হচ্ছে যে আমেরিকা ক্লায়েন্ট থাকে। তো ইউরোপিয়ানরা বা হচ্ছে আমেরিকানরা আসলে ওরা কমিটমেন্টের ব্যাপারে খুবই হচ্ছে যে স্ট্রিক্ট থাকে, বিশেষ করে ইউরোপিয়ানরা। আপনি কমিটমেন্ট ব্রেক করবেন এটা আসলে ওরা মানতে চায় না, বা টাইম লাইন ডেডলাইন আপনি মিস করবেন এই জিনিসটা ওরা আসলে অ্যাকসেপ্ট করতে চায় না। কারণ ওদের আসলে সবকিছুই একটা টাইম পর্যন্ত ওরা হচ্ছে যে ফিক্সড করে রাখে, যে হ্যাঁ আমার ডেভেলপমেন্ট প্রসেসটা শেষ হয়ে যাবে 20 তারিখে, আমি 22 তারিখ থেকে হলো যে মার্কেটিং শুরু করব। ওদের সবকিছু এভাবে থাকে। তো আপনি যদি একটা ডেডলাইন মিস করেন, তার মানে ওর মার্কেটিং এ বা হচ্ছে ওর অন্যান্য প্রসেসেও কিন্তু আপনার ইফেক্ট পড়বে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ফ্লাটারে করলে আপনার ওই ডেডলাইন মিসটা যদি আপনি পারফেক্টলি কাজ করেন বা সময় মতো কাজ করতে বসেন, সেক্ষেত্রে মিস হওয়ার খুব সম্ভাবনা খুবই কম। আর কমিউনিটি ইকোসিস্টেম আর গ্রোয়িং, হ্যাঁ, এটা তো অবশ্যই ফ্লাটারে দিন দিন ডেভেলপার বাড়ছে, দিন দিন নতুন নতুন প্যাকেজ আসতেছে, অনেক ইস্যু সলভ হচ্ছে, সব দিক দিয়ে আসলে ফ্লাটারের বিকল্প এখন আমি খুবই কমই দেখি ক্রস ক্রস প্ল্যাটফর্মের জন্য। হ্যাঁ। তো এখন আসি হচ্ছে যে আসলে এজ এ আপনি যখন ফ্লাটার শিখবেন বা হচ্ছে শিখলেন, আপনার কি কি টেকনিক্যাল স্কিল আর সফট স্কিল আসলে থাকা দরকার আপনি ফ্রিল্যান্সিং বা রিমোট মার্কেটে আপনাকে ইন করার জন্য। আর এখানে বলে রাখি, অবশ্যই সফট স্কিলস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা নর্মালি আমরা যারা ডেভেলপাররা বা যে কোনো সেক্টরে যে কোনো মানুষ সফট স্কিলে আসলে খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু সফট স্কিলস খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে কথা বলছেন, আপনি কিভাবে তার সাথে কমিউনিকেশন করছেন, এই জিনিসটা হচ্ছে যে আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে অন্যদের থেকেও, কারণ সবাই তো এখানে আসলে টেকনিক্যাল স্কিল নিয়েই আসে। তো সফট স্কিলস এর থ্রুতেই আসলে সে কাজটা পেয়ে যায়।
আচ্ছা, আমরা তাহলে প্রথমে টেকনিক্যাল স্কিলটা দেখি আসলে। হ্যাঁ, তো আপনি অবশ্যই যখন ফ্লাটারে কাজ করতে যাবেন, আপনি ফ্লাটারে তো বেসিক জানেনই, আপনি ছোটখাটো প্রজেক্ট অবশ্যই করে আসছেন এর আগে। আপনি শুরুতে কিছু না করে আমি বলবো না কখনোই হলো যে আপনি রিমোট জবে বা হলো যে ফ্রিল্যান্সিং এ আপনি নেমে পড়েন, কারণ রিমোট জব আপনাকে এখানে শিখার সময় ইনিশিয়ালি ওরা আপনাকে হায়ার করতেছে হলো যে একটা স্পেসিফিক স্কিলস এর জন্য। হ্যাঁ, তো ওই স্কিলসটা আপনি শিখে তারপর ডেলিভারি দিবেন, এই সময়টা আপনি শুরুর দিকে পাবেন না। হ্যাঁ, আপনার প্রোডাক্ট যখন স্টেবল হয়ে যাবে তখন অবশ্যই হচ্ছে যে আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন, এক্সপ্লোর করে করে ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন বা ওদেরকে জানাতে পারেন। সেটা আলাদা পার্ট। হ্যাঁ, তো ইনিশিয়ালি আপনাকে এখানে আসলে জেনে শুনেই আসতে হবে। আপনি যদি জেনে না আসেন তাহলে আপনি ফেলিয়ার হওয়ার সম্ভাবনা অনেকখানি থেকে যায়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডার্টের ফান্ডামেন্টাল বা ফ্লাটারের বেসিক এগুলো সবকিছুই আপনাকে জেনে আসতে হবে। ছোটখাটো প্রজেক্ট করার এক্সপেরিয়েন্স আপনার থাকতে হবে। আপনাকে আ এপিআই কল করার বা Firebase বা হলো যে আপনি লোকাল ডাটাবেজ ইউজ করার এক্সপেরিয়েন্স আপনাকে থাকতে হবে। আমি ধরলাম যে আ একটা আপনি একটা Fiverr এ বা হলো যে যেকোনো একটা জায়গায় আপনি একটা ফ্রিল্যান্স প্রজেক্ট পেলেন। সেখানে হলো যে আ এমন একটা প্রজেক্ট যেখানে আপনার নোট আপনি জমা রাখবেন। আপনার নোটের এগেইনস্ট এ অ্যালার্ম বাজবে। আপনি অ্যালার্ম সেট করতে পারবেন। আপনি হচ্ছে যে আপনার আ পেয়ার টাইম আপনি সিলেক্ট করে রেখে আপনি অ্যালার্ম বাজাতে পারবেন। পাশাপাশি হয়তো থাকে না অনেক সময় ধরেন আপনার একটা শিডিউলার থাকতে পারে। আপনি শিডিউল করে রাখবেন যে আমার হ্যাঁ, আগামীকালকে ৪ টার দিকে আমার একটা মিটিং আছে। তুমি আমাকে একটা রিমাইন্ডার দিবে। তো এইখানে ক্লায়েন্ট হয়তো বলে দিতে পারেন, "না, এই জিনিসটা পুরোটাই একটা অফলাইন হবে। অফলাইন ডাটাবেজের উপর তোমাকে এটা করতে হবে। তুমি এটা কোনো আ লোকাল অনলাইন ডাটাবেজ ইউজ করতে পারবে না।" তো সেক্ষেত্রে অবশ্যই আপনার লোকাল ডাটাবেজ আপনাকে জানতে হবে। আপনাকে SQLite বা Hive বলি বা SharePoint বলি, সেগুলো আপনাকে জানতে হবে কিভাবে ইউজ করতে হয়। আর অনেক টাইমেই যেটা হয় মেক্সিমামই এখন আসলে এপিআই বেস করে কাজ করা হয়। আমরা দেখা গেল যে আ একটা ই-কমার্স সাইটে যদি হিসাব করি, ওইখানে এপিআই কল করব। এপিআই কল থেকে ডেটা আসবে। ডেটাটা আমি প্রসেস করে আমার অ্যাপে ইউজারদেরকে দেখাবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কিভাবে এপিআই কল করতে হয়, কিভাবে বড় সাইজের ডেটা আসলে আপনাকে আ কিভাবে আপনি সামলাবেন, এই জিনিসটাও আপনাকে জানতে হবে। আ ব্যাকএন্ড সার্ভিস সম্পর্কে আসলে ফুল হচ্ছে যে আপনার জানাশোনা থাকা লাগবে। তা না হলে আপনি পারবেন না। আর এগুলো সবই জানলেন, আপনি অনেক ডেটা আনলেন। কিন্তু Flutter এ আমরা জানি সবাই যে স্টেট ম্যানেজ করাটা হচ্ছে যে খুব টাফ একটা বিষয়। আবার খুবই ইজি একটা বিষয় যদি জানা যায়। হ্যাঁ? বা জানতে পারি জানি আমরা। তো স্টেট ম্যানেজমেন্ট এর জন্য এখন মেক্সিমামই Google নিজেই হচ্ছে যে ব্লক প্রেফার করে। ও বলে যে হচ্ছে ব্লক ইউজ করার জন্য। কারণ আ ব্লক আসলে বড় প্রজেক্টের জন্য ব্লক খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? কিন্তু স্বাভাবিকভাবে আমরা যখন হচ্ছে ফ্রিল্যান্সিং এর কথায় আসি, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আসলে আমরা বলি যে হচ্ছে GetX ইউজ করার জন্য। কারণ GetX টা হচ্ছে যে ইজি টু ইউজ আর ইমপ্লিমেন্টেশন অনেক ইজি। সবকিছুই আ খুবই ইউজার ফ্রেন্ডলি আসলে GetX এর। তো স্টেট ম্যানেজমেন্ট আপনি GetX জানলে আমি বলব যে আ আপনি ঝাঁপায় পড়তে পারেন রিমোট জব বা হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য। কারণ আপনি যেসব প্রজেক্ট করবেন ওইসব প্রজেক্টে ফ্রিল্যান্সিং এ ওরা আসলে খুব স্পেসিফিক ভাবে বলে দেয় না যে আপনি কি ইউজ করবেন। ওরা শুধু চায় যে আমি প্রোডাক্টটা চাই। প্রোডাক্টটা কত স্মুথলি কাজ করে। তো এই ফ্রিডমটা তখন থাকে যে হচ্ছে যে আপনি কি ইউজ করবেন স্টেট ম্যানেজমেন্ট বা হলো যে আ আপনি অফলাইন ডাটাবেজের জন্য কি ইউজ করবেন। এই ফ্রিডমটা সবসময় তখন থেকে যায়। হ্যাঁ? আর অবশ্যই হলো যে এগুলো জানার পরে আপনি যে প্রজেক্টটা তাকে ডেলিভারি দিবেন বা তাকে কোডটা দিবেন বা আপনার যেহেতু প্রজেক্ট আসলে ১-২ ঘন্টার না, প্রজেক্টটা দেখা গেল ৩-৪ দিন বা ২ সপ্তাহ ৪ সপ্তাহ। আপনি আপনার ফুল কিভাবে হচ্ছে যে প্রজেক্টটা ম্যানেজ করবেন, কোডটা কোথায় রাখবেন, এই জিনিসটার জন্য অবশ্যই আপনাকে গিট জানা লাগবে। আপনার ওয়ার্ক ট্র্যাক আম উম ই ট্র্যাক করার জন্য হলো যে গিটটা জানা লাগবে অবশ্যই। হ্যাঁ? তো গিট সম্পর্কে অবশ্যই ধারণা থাকা লাগবে। রিমোট জব বলি বা ফ্রিল্যান্সিং বলি, সবকিছুর জন্যই। এই তো গেল আমাদের টেকনিক্যাল স্কিলটা, আসলে টেকনিক্যাল স্কিল কি আ জানা লাগে নরমালি। আর এছাড়াও টেকনিক্যাল স্কিল আরো অনেক কিছুই আছে। তো ওইগুলো হচ্ছে যে আপনি সময়ের সাথে, সাথে আস্তে, আস্তে জানতে পারবেন। হ্যাঁ? যেমন আপনি আ অডিও কল বা হচ্ছে যে ভিডিও কল কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, সকেট কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আপনাকে আস্তে, আস্তে জানা লাগবে। তো ওগুলো আসলে সময়ের সাথে, সাথে আপনাকে জানতে হবে। তবে ইনিশিয়ালি শুরু করার জন্য এই জিনিসগুলো জানতে পারলে যথেষ্ট মনে করি আরকি আমি। সরি। হ্যাঁ। এরপর আসি হলো যে সফট স্কিলস।
হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় আসলে একটা যে কোনো মানুষের জন্য লাইফে অ্যাজ এ ডেভেলপার বলি বা এই যে ডক্টর বলি বা যে কোনো মানুষের জন্য সফট স্কিলস খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি আমার সাথে কিভাবে কথা বলছেন, আপনি আমার সাথে কিভাবে মেসেজিং করছেন, আপনি আমার কাছ থেকে কিভাবে একটা হেল্প চাচ্ছেন বা আপনি আমার কাছ থেকে কিভাবে একটা কাজ চাচ্ছেন, এই জিনিসটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ? তো মা মানে ধরেন আমি যদি একটা বলি যে, আ "এই তুই কেমন আছিস?" হ্যাঁ? বা "তুমি কেমন আছো?" ওটার বদলে যদি "তুমি কেমন আছো?" জিনিসটা কিন্তু মেসেজটা অনেক সুন্দর হয়ে যায়। হ্যাঁ? তো এই জিনিসটা যে আমি "এই তুই কেমন আছিস?" কার সাথে বলবো, কিভাবে বলবো, আর "তুমি কেমন আছো?" কার সাথে বলবো, সেটাও কিভাবে বলবো, কোন পরিস্থিতিতে বলবো, এই সবকিছু জিনিসটা বুঝাটাকেই আসলে সফট স্কিলস বলে। হ্যাঁ? আ যেমন কমিউনিকেশন এর ক্ষেত্রে যেটা বললাম, কমিউনিকেশন খুবই ইম্পোর্টেন্ট জিনিস। আপনি ক্লায়েন্টের সাথে অবশ্যই ক্লায়েন্টের বিহেভিয়ার বুঝে তার সাথে কমিউনিকেট করতে হবে। আ ক্লায়েন্ট অনেক সময় ক্ষেপে যাবে। ক্লায়েন্ট আপনাকে বলবে যে, "এই তুমি কিছু পারো না, তোমার কিচ্ছু হয়নি।" তো ওই জিনিসটা থেকে কিভাবে ওভারকাম করে আপনি ওকে বুঝাবেন যে, আমি যেটা করেছি এটাই দেখো যে, আ তুমি যা আমার থেকে চেয়েছো সেটাই হচ্ছে যে আমি তোমাকে প্রোভাইড করতে পেরেছি। তো এই কমিউনিকেশনটা বোঝানোর জন্য হলো যে আপনার কমিউনিকেশন স্কিলটা অবশ্যই জরুরি। তো কারণ হচ্ছে ক্লায়েন্ট তো অলওয়েজই চাইবে হলো যে আপনাকে ডমিনেট করার জন্য। হ্যাঁ? তো ডমিনেট হওয়া যাবে না। কারণ আপনি যদি ডমিনেট হয়ে যান তখন আসলে ক্লায়েন্ট আপনাকে আর ওইভাবে সুযোগ দিবে না। সে তখন হচ্ছে যে আপনাকে আ ঠকানোর চেষ্টা করতে পারে। আর শুরুতে আরেকটা কথা বললাম যে টাইম ম্যানেজমেন্ট। অবশ্যই ইউরোপিয়ানরা থেকে শুরু করে মানে আমি জাপানিজ কোম্পানিদের সাথেও কাজ করেছি বিশাল একটা সময় প্রায় ১ বছরের মতো। আমি জার্মানির একটা কোম্পানির সাথেও কাজ করেছি ১ বছরের মতো। তো মানে এটা হচ্ছে যে ওদের প্রজেক্ট বেস লং টার্ম প্রজেক্ট। তো ১ বছরের মতো কাজ করেছি সবগুলোতেই। ওরা টাইমের ব্যাপারে খুবই সেনসিটিভ। যেমন জাপানিজদের যদি কথা বলি, ওরা কমিটমেন্ট, আপনি যদি বলেন যে, "আমি আগামীকাল সকাল ৮ টার মধ্যে দিব।" ও ধরেই রাখে যে হচ্ছে যে আপনি ৮ টার দিকেই দিবেন। আপনি দেরি করবেন না। হ্যাঁ? তো এই যে কমিটমেন্ট রক্ষা করা জিনিসটা বা টাইম ম্যানেজমেন্ট বুঝা বা শিখা এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ আপনি যখন ফ্রিল্যান্স কাজ করবেন তখন হচ্ছে একটা টাইম লিমিট থাকে যে ৩ দিন ৭২ ঘন্টার মধ্যে আপনাকে কাজটা ডেলিভারি করতে হবে। আপনি যদি ৭২ ঘন্টার পরে হয়ে যান তখন ক্লায়েন্ট চাইলে কিন্তু আপনার থেকে কাজটা ক্যানসেল করে দিতে পারে বা হলো সে টাস্কটা নিয়ে আপনাকে তখন হচ্ছে ব্যাড রিভিউ দিতে পারে। হ্যাঁ? তো টাইম ম্যানেজমেন্ট আপনাকে অবশ্যই আ মানে ভালোভাবে তো করতে হবে যদি আপনি ফ্রিল্যান্সিং বা রিমোট জবে চান। কারণ রিমোট জবে আপনাকে ওরা তো স্বাভাবিকভাবে আপনার সাথে আসলে ফিজিক্যালি আপনার সাথে বা অফলাইনে কোনো যোগাযোগ নেই। ওদের সাথে আপনার সাথে যোগাযোগটা থাকবে আসলে কমিটমেন্ট এর উপরে। হ্যাঁ? এখানে কমিটমেন্টটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস। তো এই জিনিসটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব। হ্যাঁ? আর হলো যে যখন আপনি ফ্রিল্যান্স করবেন বা রিমোট জব করবেন, অবশ্যই আপনার এই প্রজেক্টটা আপনার নাও থাকতে পারে সবসময় যে এটা আপনিই একা হ্যান্ডেল করবেন। এই কোড বেজ আরো অনেকেই দেখতে পারে। আপনার টিম মেম্বার হয়তো থাকতে পারে। টিম মেম্বার আপনার সাথে কাজ করবে। তো আপনাকে আসলে এমন কোড লিখতে হবে বা এমনভাবে আপনাকে আ ফরম্যাটিং করতে হবে সবকিছু যেন অন্য একজন ডেভেলপার এসেও খুব সুন্দরভাবে সেটা বুঝে। ক্লিন কোড লেখাটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস। এই জিনিসটা শুরুতে থাকে না অবশ্যই। এটা এক্সপেরিয়েন্স হতে যখন আপনি আরো অনেক কাজ করতে থাকবেন তখন আপনি খুব সুন্দরভাবে এটা পারবেন। ইভেন হচ্ছে যে খুব ডকুমেন্ট ভালো করে লেখা, আ কোডে কমেন্ট করা ঠিকমতো। এই জিনিসগুলোও খুবই ইম্পোর্টেন্ট। এগুলো আপনাকে খুব ভালোভাবে আ প্র্যাকটিস করতে হবে। কারণ এই জিনিসগুলো একদিনে হয় না। এই জিনিসগুলো আপনি যত প্র্যাকটিস করবেন, আপনার তত এই জিনিসটা ইমপ্রুভ হবে আস্তে, আস্তে। হ্যাঁ? তো এই সফট স্কিলস এর মধ্যে আ এগুলোই আমি মনে করি যে ইম্পোর্টেন্ট। কারণ এছাড়াও সফট স্কিলস এর অনেক কিছুই আছে। আ তো ওগুলা হয়তো আস্তে, আস্তে জানতে পারবেন বা হলো যে নিজেরা একটু স্টাডি করলে আপনারা জানতে পারবেন। আর হলো আমি চেষ্টা করি হচ্ছে যে আমি আমার যদি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি সফট স্কিলস এর খুব সুন্দর একটা লেসন পেয়েছিলাম একজন ইন্ডিয়ান ট্রেনার থেকে। তো আমার খুব সৌভাগ্য হয়েছিল ওই ট্রেনারের আ সেশন পার্টিসিপেট করার। তো উনি খুব সুন্দরভাবে সফট স্কিলস এর ব্যাপারগুলো আমাদেরকে বুঝিয়ে বলেছিলেন। যেমন একটা টাস্ক পাওয়ার জন্য আপনি একজনকে মেইল করবেন। মেইলে আপনি কিভাবে করবেন মেইলটা? মেইলে কি হচ্ছে যে ওয়ার্ড ইউস করলে হলো ওই পারের মানুষটা হলো যে আপনাকে খুব পলাইট একজন পারসন হিসেবে আ জানতে বুঝবে বা চিন্তা করবে।
কারণ হচ্ছে কি ওরা যখন আপনার সাথে কমিউনিকেট করবে বা এজ এ ফ্রিল্যান্সিং এ আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি যখন ওদের সাথে কাজ করবেন বা আপনি কারোর সাথে যখন কাজ করবেন আপনি কিন্তু একটা অবয়ব তৈরি করে নেন ওই মানুষটা সম্পর্কে। তো আপনার ফার্স্ট দিকের কমিউনিকেশনে আপনাকে আসলে আহ ওই মানুষটাকে আপনি কেমন সেটা রিপ্রেজেন্ট করবে। তো এই জিনিসগুলোতে আমরা একটু হচ্ছে যে কেয়ার থাকার চেষ্টা করব সবসময়। আ ওরা যা চাইবে আমরা আগে পড়বো। ওরা যা মেসেজ দিবে বা বলবে আগে আমরা বুঝে তারপর হলো যে আ যেটা বুঝেছি সেটা ডেলিভারি দিব বা আমরা বারবার জিজ্ঞেস করতে পারি যে হচ্ছে যে হ্যাঁ, ১ বার ২ বার আমি বুঝতেছি না। তাকে জিজ্ঞেস করে আগে তো বুঝে নিতে হবে। কারণ অন্ধের মতো আসলে কাজ করলে হবে না। এই ফ্রিল্যান্সিং এ বা রিমোট জবে আসলে। হ্যাঁ? তো এরপরে হচ্ছে যে খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস হলো যে আমরা পোর্টফোলিও। কারণ আপনি সবই পারেন। আপনার সফট স্কিলস আছে, আপনার টেকনিক্যাল স্কিলস আছে। আপনি ক্লায়েন্টকেও খুব আ রিচ করতে পারতেছেন। কিন্তু আপনি হলো যে আ কাজ পাচ্ছেন না। এটা কিন্তু খুবই অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়। মানে এটা খুবই আ এই ব্যাপারটাতেই অনেকেই আটকায় যায়। কারণ হচ্ছে স্কিলস সবারই থাকে। সফট স্কিলসও মোটামুটি থাকে। কিন্তু কাজ পায় না বা কাজ আনতে পারে না। তো এইখানে একটা কথা আছে যে, "ইউর পোর্টফোলিও ইস ইউর বেস্ট সেলস পারসন।" হ্যাঁ? কারণ আপনার সিভি বা হলো যে আপনার ওয়েবসাইট বা হলো যে আপনার আমি যদি বলি গিট বা হলো আপনার ফাইবার এর প্রোফাইল আ বা আপওয়ার্ক এর প্রোফাইল যাই বলি না কেন, ইভেন এখন কিন্তু ফেসবুক বা হলো যে লিঙ্কডইন ও কিন্তু হচ্ছে যে আ আপনার পোর্টফোলিও হিসাবে কিন্তু কাউন্ট করা যায়। হ্যাঁ? কারণ সোশ্যাল মিডিয়া এখন অনেকেই পার্সোনালি আমি যখন কাউকে হায়ার করার চিন্তা করি, আমি তার অবশ্যই লিঙ্কডইন টা আগে দেখি। কারণ তার LinkedIn দেখার পরে বা তার Facebook দেখার পরে আমি তার পার্সোনালিটিটা বুঝতে পারি। কারণ আমি যার সাথে কাজ করব বা ওই মানুষটা আসলে কেমন এটা বোঝাটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট জিনিস। সেই মানুষটা কি আ আদৌ হচ্ছে যে আমার সাথে সুন্দরভাবে কাজ করতে পারবে কিনা এই জিনিসটা চিন্তা করেও কিন্তু আমি অনেকের সাথে কাজ করি। হুম। তো পোর্টফোলিও কিভাবে আমরা আসলে বিল্ড করতে পারি এই জিনিসটা একটা আমি জার্নিটা একটু বলি। সেটা হলো আহ গিট। হ্যাঁ, GitHub আ অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস। কারণ আপনারা আ দেখবেন GitHub এর কিন্তু ফার্স্ট এ ঢুকলেই হলো যে একটা ল্যান্ডিং পেজ থাকে, হ্যাঁ? ওইখানে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু নিজের সম্পর্কে সবকিছু লেখা যায়। হ্যাঁ, ইভেন হচ্ছে যে আপনার একটা প্রজেক্ট যদি বলি যে ধরেন আমি আপনাকে বললাম যে আচ্ছা আপনি ই-কমার্স নিয়ে কাজ করেছেন কিনা? তো আপনি অবশ্যই ই-কমার্স হয়তো একটা ডেমো প্রজেক্ট করেছেন বা হলো যে একটা আম হোয়াটএভার আপনি কিছু একটা করেছেন। তো সেই জিনিসটা আপনি আমাকে যখন গিটের লিংক দিবেন, আমি গিটের তো অবশ্যই স্বাভাবিকভাবেই ক্লায়েন্টের বা হলো যে আপনার রিক্রুটারের এত সময় নেই। সে ভিতরে ঢুকে প্রতিটা ফাইল চেক করবে বা কোথায় কি আছে এটা খুঁজে বের করবে। সে দেখবে হলো যে আপনার গিটের ডিটেইলস এ বা রেডমি তে আপনি কি লিখে রেখেছেন বা ডিটেইলস কি লিখে রেখেছেন, হ্যাঁ? তো এই জিনিসটা অনেক ইম্পোর্টেন্ট জিনিস। আপনার যে শোকেস যে প্রজেক্ট গুলা সেগুলো GitHub এ উঠাবেন। ইভেন GitHub এ খুব সুন্দর করে আপনি ডিটেইলস লিখে রাখবেন। প্রজেক্ট স্ট্রাকচার কিভাবে ফলো করছেন আপনি সেটা লিখে রাখবেন। প্রজেক্টের মধ্যে ডিটেইলস কি আছে ওগুলো লিখে রাখবেন। প্রজেক্টের স্ক্রিনশট দিয়ে রাখবেন। পারলে হচ্ছে যে প্রজেক্টের ভিডিও দিয়ে রাখবেন যে কিভাবে কি করা আছে বা ইউজ করতে হয়। এই জিনিসগুলো যখন দিবেন তখন হচ্ছে যেকোনো রিক্রুটার বা হলো যে আপনার ক্লায়েন্ট দেখতে পারবে যে ঠিক আছে আপনি কিভাবে কাজ করেন, আপনার কাজের প্যাটার্ন কি, ইভেন আপনার কিভাবে ইউআই করেন সবকিছুই। কারণ ক্লায়েন্ট কখনো কোড দেখে বুঝবে না যে হলো যে আপনি কিভাবে আপনার ইউআই স্কিলস কেমন। হ্যাঁ? তো ও দেখবে হলো যে আউটপুটটা কি। তো ও যখন আপনার প্রজেক্টে লিংকে ঢুকবে বা হচ্ছে আপনার GitHub এর প্রজেক্টে ঢুকবে তখন সে দেখবে যে ঠিক আছে হ্যাঁ, এই ছেলেটা আমাকে এরকম টাইপের ডেলিভারি দিতে পারবে। হ্যাঁ, ওকে তাহলে আমি ওকে হায়ার করতে পারি। হ্যাঁ, তো GitHub টাকে খুব স্ট্রংলি ইউজ করতে হবে এখন থেকে আমাদের। ইভেন যেকোনো প্রজেক্টই হচ্ছে যে আমরা GitHub এ খুব সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করব। আ তো অনেকের প্রজেক্টে দেখলে বা হলো আপনার বিভিন্ন প্যাকেজ গুলা যখন আপনারা GitHub এ দেখতে যাবেন, তখন দেখবেন যে ওরা খুব সুন্দরভাবে নিচে লিখে দেয় যে কিভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতে হয় বা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তো এই জিনিসগুলো আমরা একটু ফলো করার চেষ্টা করব বা এগুলো ডেভেলপ করার চেষ্টা করব নিজেদের জন্যই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এর জন্য বা রিমোট জবের জন্য। হ্যাঁ, আর উপ এ আগের স্লাইডটার উপরে বেস করে হচ্ছে যে এই জিনিসটা করা যে আপনি মিনিমাম ২ থেকে ৩ টা স্ট্রং অ্যাপস আপনি হচ্ছে শোকেস করবেন আপনার GitHub এ। হ্যাঁ? আমরা GitHub এ হচ্ছে যে হাইলাইট করে রাখা যায় আ বিভিন্ন ভাবে। তো আপনি যখন অনেকেই যেহেতু আপনি শুরু করছেন বা হলো যে মাত্র আপনি এই পদটাতে আসবেন।
তো সেক্ষেত্রে আমি বলবো যে কিছু ক্লোন অ্যাপ বানান, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম বা উবারের আপনি ইউআই ডিজাইন বা ক্লোন অ্যাপ বানান, ফায়ারবেস দিয়ে বানাতে পারেন, বা ডিফারেন্ট টাইপ অফ নোট অ্যাপ বা হলো যে আপনার টু ডু অ্যাপ বানাতে পারেন ইনিশিয়ালি, যেগুলো আপনি সুন্দরভাবে ডিটেলস লিখে শোকেস করে রাখবেন আপনার গিটহাবে। যে কেউ যেন আপনার গিটহাবে আসলেই সে বুঝতে পারে যে ঠিক আছে এই ছেলেটা এই এই কাজ পারে, ওকে দিয়ে কাজ করানো সম্ভব, বা ওকে যদি গাইড ভালো মতো করা যায় তাহলে ও আমাকে ভালো একটা আউটপুট দিতে পারবে। কারণ আপনার ওই গিটহাবে আপনার আসলে ডেডিকেশনটা আপনাকে একটা রিপ্রেজেন্ট করবে। কারণ গিটহাবে হলো যে আপনার দেখা যায় যে আপনি কবে কবে কোড করেছেন বা কবে কবে পুশ দিয়েছেন বা কবে কমেন্ট দিয়েছেন, এই জিনিসগুলা বোঝা যায় খুব সুন্দরভাবে। হ্যাঁ, আর হলো এরপরে আসি হলো যে আমি যেটা আগে বলেছিলাম যে ডেমো ভিডিও বা এপিকে ডাউনলোডের অপশন দিয়ে রাখা, আপনার গিটহাবের আপনার প্রোফাইলটাকে ওভারভিউতে হলো যে কিভাবে সুন্দর করে সাজানো যায় এই জিনিসটা করে রাখা। এই যে এখানে যেমনটা দেখা যাচ্ছে এই লোকটা হচ্ছে তার প্রোফাইলটা খুব সুন্দরভাবে হলো যে সাজিয়ে রেখেছে, সে কি কি পারে, সে কি কি শিখছে, সে কোথায় কোথায় কারেন্টলি কাজ করতেছে, এই সব কিছু কিন্তু এখানে লেখা আছে। হ্যাঁ, তো এই জিনিসটা সুন্দর করে সাজাতে হবে আপনাদেরকে। এগুলো অনেকগুলো টেমপ্লেট পাওয়া যায় গিটহাবে, আপনি অহরহ সার্চ করলে পাবেন, অনেক টেমপ্লেট পাওয়া যায়, বা আমার নিজেরও একটা আমার প্রোফাইলে আছে অনেক, ওটাও আপনারা চাইলে কপি করে নিতে পারেন। হ্যাঁ, কারণ এটা আসলে ওপেন, এটা সবাই কপি করতে পারে এই জিনিসগুলা। তবে কপি আর পেস্ট এই জিনিসটা অন্তত ফ্রিল্যান্সিং এ বা রিমোট জবে না করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা আসছি ওই ব্যাপারে। তো সামনে যাই, এরপরে হচ্ছে যে ইউআই ইউএক্স আপনি যে প্রজেক্ট গুলো করবেন, যেগুলো শোকেস করতেছেন, ইউআই ইউএক্স টা খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন। কারণ ক্লায়েন্ট বা হচ্ছে যে রিক্রুইটার আসলে দেখবে হলো যে আপনি ইউআইটা দেখতে কেমন, কতটুকু সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি হয়তো ভিতরে টেকনিক্যালি অনেক স্কিলড, আপনি খুব সুন্দরভাবে কোড করে লিখেছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে সবসময় ওরা তো কোড বুঝবে না এভাবে, ওরা দেখবে যে কতটুকু ইউআইটা কতটুকু সুন্দর হয়েছে, বা আপনি কতটুকু ডাইনামিক ভাবে ইউআই আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এই জিনিসগুলো আপনাকে খুব ইম্পর্টেন্ট, মানে আপনাকে খুবই সতর্কের সাথে এগুলো করতে হবে, কাজ করতে হবে। এই জিনিসগুলো নিয়ে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, কিভাবে নিজের প্রজেক্ট গুলো শোকেস করবেন। এবার হলো যে আপনি আহ, কিভাবে হচ্ছে জব পাবেন বা খুঁজবেন। তো এই জিনিসটার আগে আমরা হচ্ছে যে একটু ইন্টারেক্টিভ কেয়ারের শাকির ভাইকে হচ্ছে যে একটু বলবো, ওনা আপনাদের সম্পর্কে আপনাদের জন্য কিছু একটা বলবেন। তো শাকির ভাই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ইমতিয়াজ ভাই। আমি কিছু বলবো না, আমি ফ্লোরটা দিয়ে দিব আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স এর পল্লব ভাইকে। পল্লব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। হ্যাঁ, আমাকে শোনা যায়? হ্যাঁ ভাই, পারফেক্টলি শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ শাকির ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাইকে যে এত সুন্দর একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য। তো আসলে ভাই এতক্ষণ যে টপিকের উপর আসলে আলোচনা করছিল, ওই টপিকের উপরে আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের একটা কোর্স লঞ্চ হয়েছে, যেটা আমাদের আগামী মাসেই শুরু হচ্ছে ফার্স্ট উইক থেকে। তো আমাদের এই কোর্সে মেন ইনস্ট্রাক্টর হিসেবে রাবিল হোসেন ভাইয়া আছে। উনি সিইও অফ লার্ন লার্ন উইথ রাব্বিল। এছাড়া উনি সিটিও আছে জ্যাটিক কোম্পানিতে। এছাড়া আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর আছে আসিফ মুস্তফা ভাই, যিনি সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে সেলসিতে জব করছে বর্তমানে। আর আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছে কামরুজ্জামান শাওন ভাইয়া, যিনি আমাদের অফলাইনে অনেকগুলো সেশন অলরেডি নিয়েছে। তো আমাদের এই কোর্সে আমরা কি করছি, একদম আসলে বাংলাদেশের বেস্ট একটা কোর্স সাজানোর ট্রাই করেছি, যেখানে আমরা একদম বেসিক থেকে শুরু করব। বেসিক ফ্লাটারে একদম বেসিক যে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আছে, ডার্ট ল্যাঙ্গুয়েজ, আমরা ওইটা থেকে শুরু করব। তারপরে ফ্লাটার উইজেটস, ফ্লাটার টেমপ্লেট ডেভেলপমেন্ট, ফ্লাটার স্টেটফুল উইজেটস, ফ্লাটার গুগল ম্যাপ, ফ্লাটার ফায়ারবেজ, রেস্ট এপিআই। অর্থাৎ একজন ফ্লাটার ডেভেলপার হওয়ার পর একদম জিরো থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল বা ইন্টার 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 লেভেল পর্যন্ত আমরা কিন্তু তাকে শিখিয়ে দেবো। এবং কোর্স কমপ্লিট হওয়ার পরে আসলে মেইন উদ্দেশ্যই থাকে আমাদের ভালো একটা ইনকাম করার, বা একটা জিনিস স্কিল শিখলাম সেখান থেকে ইনকাম জেনারেট হয়, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য থাকে। তো সেক্ষেত্রে আমাদের 130টা কোম্পানির সাথে আমরা হায়ারিং পার্টনার হিসেবে কাজ করি। তো কোর্স কমপ্লিট হওয়ার পরে সে জব প্লেসমেন্টের সুযোগ পাচ্ছে, জব প্লেসমেন্ট গাইডলাইন পাবে। সে আসলে একজন অ্যাপ ডেভেলপারের কি ধরনের আসলে ইন্টারভিউ গুলো হবে, সেজন্য আমাদের 6টা মক ইন্টারভিউ থাকবে। তারপরে আমাদের যাতে করে
জব প্লেসমেন্টের পাশাপাশি আসলে সে ফ্রিল্যান্সিংও করতে পারে। সেই জন্য বাংলাদেশের বেস্ট প্রোকোডারের সিইও আলী হোসেন ভাইয়ের কাছ থেকে 3টা ক্লাসের মাধ্যমে পুরো একজন একজন অ্যাপ ডেভেলপার কোথায় কোথায় সে আসলে ফ্রিল্যান্সিং করতে পারবে, ফাইবার আপওয়ার্কে কিভাবে আসলে জব পাওয়া যায় বা হলো কাজ পাওয়া যায় বা এই সবকিছুই কিন্তু উনি দেখাবে। হ্যাঁ, বায়ার সেটিং থেকে শুরু করে বায়ারকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সবকিছু কিন্তু উনি সুন্দরভাবে 3টা ক্লাসের মাধ্যমে উপস্থাপন করবে। তো আমাদের এই কোর্সে খুব শীঘ্রই শুরু হচ্ছে, সাপোর্টও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তো আপনারা যারা এখনো ভর্তি হয়ে এই সুযোগটা কাজে লাগাতে পারেন, জয়েন করতে পারেন ইন্টারেক্টিভ ক্লাসের সাথে নিঃসন্দেহে। আর আজকে যারা আমাদের কোর্স প্রাইস 5,000, বাট আজকে যারা জয়েন করছেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। তো আমি ড্যাশবোর্ডে আমি হলো সাধারণত আমাদের যে আমার নাম্বার দিয়ে দিচ্ছি। তো আপনাদের কোর্স রিলেটেড হোক কিংবা ডিসকাউন্ট রিলেটেড হোক, যে কোনো জিনিস বা কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন, আমি চ্যাট বক্সে নাম্বারটা দিয়ে রাখছি। থ্যাংক ইউ আবার সবাইকে। আর থ্যাংক ইউ ভাইকে আমাকে স্লট দেওয়ার জন্য। ভাই আপনি কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আম, অনেকেই হচ্ছে যে প্রশ্ন থাকে যে আসলে কোর্সের উপকারিতা কি, অনেকেই প্রশ্ন করে এই জিনিসটা। তো আমি একটু তার আগে একটু বলে রাখি যে আমি যখন হচ্ছে যে আমার ডেভেলপমেন্ট ক্যারিয়ারটা শুরু করি, বা হচ্ছে যখন আমি আসলে আম, আমার অনার্সের 4th ইয়ারে বা 3rd ইয়ারে, তো তখন আসলে আমি ইউটিউব দেখে দেখে হচ্ছে যে অনেক কিছু শেখার চেষ্টা করতাম। সেটা হলো আমি মূলত হচ্ছে প্রথমে নেটিভ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করি, মানে জাভা দিয়ে। তো নেটিভ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের অনেক কিছুই হচ্ছে যে ইউটিউব দেখে দেখে বিভিন্ন টপিক দেখে 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 করতাম বা শিখতাম। তো ওইখান থেকে না আসলে যেটা মানে দীর্ঘদিন আসলে চেষ্টা করার পরেও দেখা গেল কি আমার অনেক কিছু হচ্ছে যে আমি পারতেছি না, বা হলো যে আমার ল্যাকিংস থেকে যাচ্ছে। তো সেই জিনিসটা পরে আসলে আমি আইডেন্টিফাই করতে পারি, সেটা হলো যে আসলে একটা গাইডলাইনের খুব দরকার। আপনি একা আসলে কখনোই অনেক কিছু পারবেন না। সেই গাইডলাইনটা যে কোনো কিছুরই হতে পারে, যে একজন ইনস্ট্রাক্টর হতে পারে, বা হলো যে একজন সিনিয়রের হতে পারে, বা যে আপনাকে অ্যাকচুয়ালি বলে দিবে যে হ্যাঁ তুমি এভাবে এভাবে শিখো, এতটুকু শিখো, এতটুকু শেখার পর তুমি এই কাজটা করো। তখন হচ্ছে কি আপনার যেটা শিখছেন সেটা হলো যে আসলে কিভাবে পারফেক্টলি শিখছেন কিনা সেটা হলো যে আইডেন্টিফাই করা যায়। তো এই জন্য হচ্ছে যে কোনো একটা কোর্সে বা হলো যে কোনো জায়গায় আপনি এনরোল হতে পারেন, বা হচ্ছে এটা গাইডলাইন ফলো করতে পারেন, যে গাইডলাইনটা আসলে আপনাকে আপনার সাকসেসফুল হওয়ার জন্য আসলে অনেক উপকার, মানে আপনাকে হেল্প করবে অনেক। হ্যাঁ, তো এই জন্য কোর্স বা হলো যে কারো গাইডলাইনে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। ওই ক্ষেত্রে আপনি অনেক আপনার ভুলগুলা, বা হচ্ছে আপনি কোথায় ভুল করতেছেন, বা আপনার শিখার কোনো কমতি হচ্ছে কিনা, বা আর একটু কিভাবে ভালোভাবে শেখা যায়, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে জানা যায়। হ্যাঁ, তো আমরা আসলে টপিকে চলে আসি আবার। আপনি কোথায় আসলে আহ, আপনার ফ্রিল্যান্সিং বা হলো যে আপনার কাজগুলা, যেহেতু আপনি এখন রেডি, সবকিছু আপনি জানেন, তো আপনি কোথায় খুঁজবেন, বা তো এই জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করি, বা কোথায় খোঁজা যায়। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আসলে অনেকগুলোই আছে, তার মধ্যে আপওয়ার্ক আছে, ফাইবার আছে, ফ্রিল্যান্সার.কম আছে, পিপল পার আওয়ার আছে। হ্যাঁ, তো আপওয়ার্কটা একটু আসলে আমি বলবো যে আম, আম, অনেকে বলে এটা হচ্ছে যে এন্ট্রি লেভেলদের জন্য ঠিক আছে, আবার অনেকে বলে যে এটা হচ্ছে যে অনেক বড় বড় প্রজেক্ট আসলে আপওয়ার্কে পাওয়া যায়। আমরা যদি বলি যে বাংলাদেশের অনেক কোম্পানি আছে যারা হচ্ছে যে আপওয়ার্কের উপরে আসলে নির্ভরশীল। দেখা গেল যে আপওয়ার্কে বড় বড় প্রজেক্ট গুলো ওরা বিট করে হচ্ছে ওই প্রজেক্ট গুলো নিয়ে আসে। ইভেন অনেক অ্যাড অন দিয়ে বা হলো যে ফিচার ইনক্রিজ করে ওরা হলো যে মানে ওটাকে অনেক অ্যামাউন্টের হচ্ছে যে প্রজেক্টে নিয়ে যায়। আর ফাইবারে হচ্ছে যে আমি যেটা দেখেছি সেটা হলো যে ছোটখাটো কাজের জন্য ফাইবার, মাঝে অনেক বড় কাজও পাওয়া যায়, রেডি ফুল অ্যাপের কাজও আসে। তো এগুলো সবকিছুই আসে এখানে। হ্যাঁ, ফ্রিল্যান্সার.কমও সেম, পিপল পার আওয়ারও সেম। তো আসলে আমি বলবো যে এগুলোতে আপনি আসলে শুরু করবেনটা কিভাবে। তো আপওয়ার্কে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, বা ফাইবারে আপনি অ্যাকাউন্ট খুলেই শুরু করবেন সবকিছুতে। বিশেষ করে বাংলাদেশে ফাইবারটা খুবই জনপ্রিয়, আমি ফাইবারের কথাটাই বলবো, বাকিগুলো অলমোস্ট সেম। তো ফাইবারে আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে আগে জানতে হবে আপনি কিসে কাজ করবেন। হ্যাঁ, যেমন আমি আপনাকে বলি একটা কাজের, আমাদের আগে আমি যখন আসলে ফাইবারে ফার্স্ট শুরু করছিলাম বা শুরু করার চেষ্টা করছিলাম, তখন আসলে নেটিভ অ্যাপে একটা ছোট্ট একটা জাস্ট গিগ করছিলাম। সেটা হলো যে আপনার ওয়েবসাইট আপনি হলো যে অ্যাপে ওয়েব ভিউতে দেখাবেন। হ্যাঁ, তো
এটা কিন্তু খুব পপুলার ছিল ওই সময় 2016, 17, 18 দিকে, যে আপনার অ্যাপটা কিছু জাস্ট আপনার ওয়েব ভিউতে দেখায় দিবেন। হ্যাঁ, তো এরকম আমি কাজ করার ক্ষেত্রে খুব বাংলাদেশি একজনও পেয়েছিলাম, যে হচ্ছে যে যিনি যাত্রাবাড়িতে থাকতেন। উনি ফাইবারে অর্ডার করেছিলেন, ওনার সাথে দেখা গেল যে পরে কথায় কথা যোগাযোগ হয়েছে, দেখাও হয়েছে অনেকবার। আমরা একসাথে অনেক হ্যাং আউটও করছি। হ্যাঁ, তো এরকম হলো যে আপনি অনেক কাজ পাবেন, যে ছোটখাটো কাজ দেখা গেল যে শুধু স্প্ল্যাশ স্ক্রিন ডিজাইন করা, বা হলো যে হোম স্ক্রিনে ইউআই করে দেওয়া, এরকম অনেক কাজ পাবেন। আবার অনেক কাজ পাবেন হলো যে পুরো অ্যাপের কাজ করে দেওয়া, সেটাও পাবেন। দেখা গেল যে অনেক সময় বাগ বাগ ফাইন্ডিং এর জন্য ওরা বলে, বা আপনাকে 10টা বাগ দিয়ে দিবে, এই 10টা বাগ তুমি আমাকে সলভ করে দাও, তুমি কত টাকা নিবা। আপনি তো ফাইবারে দেখা গেল যে আপনার $5 থেকে শুরু হয় আপনার পার আওয়ার। তো ওটা ডিপেন্ড করতেছে হলো যে আপনি ওর থেকে কিভাবে কাজ করতেছেন, কিভাবে নেগোসিয়েশন করছেন, কিভাবে হলো যে আপনার গিগটা রেডি করছেন, সবকিছুর উপরে নির্ভর করে। হ্যাঁ, তো এইখানে ফাইবার আসলে গিগ বানানো, বা হচ্ছে যে আপনার টার্গেটেড অডিয়েন্স ক্লায়েন্ট আপনাকে কিভাবে আপনি ফিক্স করতেছেন, বা কিভাবে আপনি ফাইন্ড করতেছেন, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি যদি আপনার ক্লায়েন্ট যদি ফাইন্ড আউট করতে না পারেন, তাহলে আলটিমেটলি আপনি এখানে সাকসেসফুল হবেন না। আপনি যদি হলো যে আপনার স্কিলসও দেখা গেল যে আপনি ইনিশিয়ালি আপনার $5 দিয়ে শুরু করতে পারেন, $5 প্রজেক্টে আপনি বড় বড় প্রজেক্টে আপনি কাজ করতে পারবেন না $5 পার আওয়ার দিয়ে। ওরা ওরা তখন দেখে যে হলো যে একটু স্কিল্ড ডেভেলপার, বা হলো যে একটু সিনিয়র টাইপের ডেভেলপার ওরা খোঁজে। তো আপনাকে আসলে খুঁজে খুঁজে ওরকম টাইপের কাজেই করতে হবে শুরুর দিকে, যেগুলো ছোট ছোট কাজ, যেগুলো হচ্ছে যে আপনি পারবেন খুব ইজিলি। আপনি হচ্ছে ক্লায়েন্টকে খুবই হ্যাপি করতে পারবেন। ও খুব অ্যাপ্রিসিয়েট করবে আপনাকে, ভালো ভালো রিভিউ দিবে। এভাবে 5-6টা রিভিউ পাওয়ার পরে আপনি চাইলে হচ্ছে যে আপনার আওয়ার রেট বাড়ায় দিবেন। তখন আপনি একটু ভালো লেভেলের কাজ গুলোতে আপনি বিট করতে পারবেন। তো এভাবে আসলে শুরু করতে হবে। আপনি যেকোনো একটা এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে, মার্কেট প্লেস গুলোতে আপনি শুরুতেই খুব বড় আকার শুরু করতে আপনি পারবেন না। আপনাকে আস্তে আস্তে শুরু করতে হবে। হ্যাঁ, কারণ আপনাকে আগে জানতে হবে মার্কেট প্লেসটা সম্পর্কে, আপনাকে আগে জানতে হবে ক্লায়েন্টের বিহেভিয়ার গুলো সম্পর্কে। বা দেখা গেল যে আমেরিকান ক্লায়েন্টদের আসলে কেমন বিহেভিয়ার, ইউরোপিয়ান ক্লায়েন্টদের কেমন বিহেভিয়ার, এই জিনিসগুলো আপনাকে একটু আহ, বুঝতে হবে শুরুতে। হ্যাঁ, কারণ আপনি যদি বিহেভিয়ার না বুঝেন, তাহলে হচ্ছে যে আপনি খুব দূর আগাতে পারবেন না, তখন আপনি হতাশ হয়ে যাবেন। যেমন অনেকে কিন্তু হচ্ছে যে ইন্ডিয়ান ক্লায়েন্টদের কাজ করতে চায় না। কারণ হচ্ছে যে ইন্ডিয়ান ক্লায়েন্টরা একটু খুঁতখুঁতে স্বভাবের, ওরা দেখা গেল যে অনেকে হচ্ছে কাজ করানোর পরে টাকা দিচ্ছে না, এরকম অনেক ইস্যু আছে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে যে রিমোট জব আসলে কিভাবে পেতে পারি। হ্যাঁ, তো রিমোট জবের জন্য আসলে আচ্ছা, আমি সরি, আমি যে স্লাইডটা বানিয়েছি এই সাবটাইটেল গুলো আসলে রিমুভ করা হয়নি। হ্যাঁ, তো এক্সট্রিমলি সরি আমি এই জন্য। হ্যাঁ, তো রিমোট জবের জন্য আসলে ইনিশিয়ালি আমি বলবো যে রিমোট ওকে আছে, টপটাল আছে, খুবই গুরুত্বপূর্ণ। টপটালে হচ্ছে যে আপনাকে পরীক্ষা দিয়ে, আপনার স্কিলে পরীক্ষা দিয়ে আপনাকে পাশ করে রাখতে হবে, এরপর ওরা আপনার সাথে যোগাযোগ করবে। আর এছাড়া হচ্ছে এখন খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে লিঙ্কডইন। লিঙ্কডইন খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমার দেখাশোনা অনেকেই হচ্ছে যে লিঙ্কডইন থেকে জব অ্যাপ্লাই করে, ওরা হচ্ছে যে সুইজারল্যান্ড, তারপর হচ্ছে যে দুবাই, বা এরকম অনেক জায়গায় অলরেডি ওরা চলে গিয়েছে, যে লিঙ্কডইনে জব অ্যাপ্লাই করে রিমোট জব নিয়ে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে ফ্লাটার কমিউনিটিস। হ্যাঁ, তো আমি আসলে আমার যে রিমোট প্রজেক্ট গুলো, বা রিমোট যে জবগুলো, বা কন্ট্রাকচুয়াল যে জবগুলো পেয়েছি, সেগুলো ম্যাক্সিমামই হলো যে আমি আমার কমিউনিটি থেকে পেয়েছি, আর হচ্ছে যে আমার লিঙ্কডইন থেকে পেয়েছি। হ্যাঁ, লিঙ্কডইনে দেখা গেল যে অনেকে হচ্ছে যে নক করে, যে আহ, সে হচ্ছে যে আপনার পোস্টের হিসাব করে, বা হলো যে আপনার কেমন রিচ আছে, আপনি কি কি বিষয় শেয়ার করতেছেন, এই জিনিসগুলোর উপর নির্ভর করে অনেক রিক্রুটার, বা হলো যে অনেক এজেন্সি আপনাকে নক করবে। নক করে হলো যে আপনাকে ওরা একটা ইন্টারভিউ সেশনের জন্য হচ্ছে যে শিডিউল করবে। শিডিউল করার পরে এরপর ফার্দার প্রসেস যেটা হয় আর কি। আর কমিউনিটি অনেক ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে যে কমিউনিটি থেকেই আপনি অনেক কাজ পাবেন। আম, কারণ আপনার কমিউনিটিতে যদি সবার সাথে আপনার পরিচয় থাকে, পরিচয় থাকার থ্রুতে অনেকে অনেকে আপনাকে রেফার করে। তো ওই রেফারের থ্রুতে অনেক কাজ পাওয়া যায়। হ্যাঁ, রিমোট জবের ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই আসলে কমিউনিটিতে আপনার ভালো হচ্ছে ফুট স্টেপ থাকতে হবে। হ্যাঁ, তো অনেকেই হচ্ছে যে প্রশ্ন করার চেষ্টা করছেন। তো প্রশ্নগুলো আসলে আমরা পরের দিন লাস্টে নেওয়ার চেষ্টা করবো আমাদের কিউএনএ সেশনে। তো একটু আমরা অপেক্ষা করি। হ্যাঁ, তো
আরেকটা আমরা এখন নেক্সট আমাদের টপিকে চলে আসি, সেটা হচ্ছে যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি কাজটা হচ্ছে যে নিয়ে আসবেন, হ্যাঁ, একটা ফ্রিল্যান্সিং এ বা হলো রিমোট জবে। তো আমি এটা শুরুতে একটা খুব বড় ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, সেটা হলো যে কপি পেস্ট বা হচ্ছে টেমপ্লেট ইউজ করা যাবে না এই আপনার ফ্রিল্যান্সিং এ বা হলো রিমোট জবগুলোতে। অনেকেই করে কি, যে আপনি যখন একটা ইমেল করবেন আপনার ক্লায়েন্টকে বা হলো যে আপনার রিক্রুটারকে, তখন সে করে কি যে সবার জন্য সেম ভাবে একটা টেমপ্লেট বানিয়ে রেখেছে ইমেলের, সেটা কপি করে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে, সাথে সিভিটা পাঠাচ্ছে। তো আপনাকে আগে দেখতে হবে যে আপনার রিক্রুটার বা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট আসলে আপনার থেকে কি চাচ্ছে, সে আপনার কি কি স্কিলস চাচ্ছে, সে আপনার থেকে স্পেসিফিক রিকোয়ারমেন্ট কি কি চাচ্ছে। আপনাকে রিকোয়ারমেন্ট বা স্কিলস এর যে চাহিদা ওর, সে তার উপর নির্ভর করে আপনার হচ্ছে যে ডিটেলস বা হলো যে আপনার আমি যদি বলি কভার লেটার বা এই জিনিসগুলো আপনাকে বানাতে হবে। কখনোই গদবাঁধা কপি পেস্ট করা যাবে না। কপি পেস্ট করলেই অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় দেখা গেল যে আপনি এ কোম্পানির টেমপ্লেট আপনি সি কোম্পানিতে পাঠিয়ে দিয়েছেন, বা এরকম অনেক ভুল হয়, হ্যাঁ। তো এই জিনিসগুলো করা যাবে না, সবসময় এই জিনিসগুলো সতর্ক থাকতে হবে। আমার একবার মনে আছে যে একটা কোম্পানিতে আমি হচ্ছে যে অ্যাপ্লাই করেছিলাম, তখন আমি সবকিছু ঠিক লিখেছি, কিন্তু লাস্টে হলো যে একটা জায়গায় আমি আমার আগে যেখান থেকে কপি করে এনেছি ওইটুকু রেখে দিয়েছিলাম। তো আমি অ্যাপ্লাই করার পরে ২-৩ দিন পরে আমাকে হলো যে এইচআর হচ্ছে যে আমাকে মেল খুব সুন্দরভাবে আমাকে রিজেকশন মেলটা পাঠিয়েছিল। ইভেন উনি বলে দিয়েছিল যে আপনি যদি এতটুকুই আ সিরিয়াস না হতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি কোম্পানিতে চাকরি করবেন কিভাবে? হুম। তো দেখেন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট জিনিস। হ্যাঁ? তো সেদিন আমি আসলে ভুল থেকেই শিখেছি এই জিনিসটা। তো এই জিনিসটা আসলে সবারই হচ্ছে যে একটু সতর্কতা থাকতে হবে। হ্যাঁ? হয়তো আমি সেদিন ওই ভুলটা না করলে হয়তো আমি ফার্দার ওদের সাথে আরো কমিউনিকেশন আমার আম আগানো থাকতো, বা হলো যে আমার ট্র্যাকটাও অন্যভাবে হতে পারত। হ্যাঁ? বা আমার ক্যারিয়ারের পাথটাও ডিফারেন্ট হতে পারত। তো এই জিনিসগুলো খুবই ইম্পোর্টেন্ট জিনিস। এগুলা আ ওরা হচ্ছে রিক্রুটার ওই পাশ থেকে এগুলা কেয়ারলেস হিসেবেই ধরে। তো কেয়ারলেস হওয়া যাবে না। আম খুবই হচ্ছে সতর্কভাবে কাজ করতে হবে। আর হলো যে এখন হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ বা হচ্ছে রিমোটে অনেকেই যে জিনিসটা আ খুব সুন্দরভাবে চায়, সেটা হলো যে শর্ট ভিডিও। হ্যাঁ, আপনার সম্পর্কে ১ মিনিটের মধ্যে বা ২ মিনিটের মধ্যে আপনি কি, কি কাজ করেন, আপনার সম্পর্কে, আপনার হবি বা হলো যে জাস্ট ওভারঅল যেকোনো একটা হচ্ছে যে ডেমো ভিডিও তাদেরকে বানিয়ে দিতে হয়। আ এটার একটা বড় কারণ হচ্ছে ওরা আসলে আপনার কমিউনিকেশন স্কিলস দেখতে চায়, আপনার প্রেজেন্টেশন দেখতে চায়। আ কারণ ওদের সাথে আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই ইংলিশে কথা বলতে হবে বা ইংলিশে কমিউনিকেট করতে হবে। আপনি কিভাবে পারফেক্টলি কথা বলতেছেন, এগুলো ওদের কাছে অনেক ইম্পোর্টেন্ট জিনিস। হ্যাঁ, কারণ ওরা তো আসলে একটা টিমে হয়ে কাজ করবে। তো ওই টিমে যদি কমিউনিকেশন গ্যাপ থেকে যায়, তাহলে আসলে কখনোই ভালোভাবে প্রোডাক্ট আসবে না, উঠে আসবে না। আর আরেকটা বিষয় হলো যে আপনার শোকেস করবেন অবশ্যই আপনার GitHub এ, LinkedIn এ নিজেকে অবশ্যই শোকেস করতে হবে। কারণ মানুষ আসলে জানে না আপনি ঘরে বসে বা আপনার স্কিলস কতটুকু। আপনাকে ওই স্কিলসটা আসলে মানুষকে দেখাতে হবে। আর এটা দেখানোর জন্য সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে LinkedIn, GitHub, ইভেন আমি বলব যে Facebook ও অনেক ইম্পোর্টেন্ট জিনিস। কারণ আ মানুষ এখন হচ্ছে যে আ বর্তমান যুগটা হচ্ছে আসলে আ সোশ্যাল আম প্ল্যাটফর্ম গুলার যুগ আসলে আমি বলব। কারণ এখানে মানুষ চিনে একজন আরেকজনকে চিনেই হলো যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলার মাধ্যমে, থ্রুতে। আপনার LinkedIn এ আমি অনেককে চিনি যাদেরকে আসলে আমি অন্য কোথাও বা বাইরে চিনি না। কারণ আমি ওদের সাথে LinkedIn এই আমার যোগাযোগ। হ্যাঁ? তো LinkedIn অনেক ইম্পোর্টেন্ট জিনিস। এটা হচ্ছে আপনার ক্যারিয়ার গ্রোথ এ অনেক হেল্প করবে LinkedIn। হ্যাঁ, আর তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে প্রাইসিং, ডেডলাইন অ্যান্ড কমিউনিকেশন। বারবার কিন্তু আমি এখানে বলতেছি যে হলো কমিউনিকেশনের কথা। কারণ আপনি যদি বোল্ড না হতে পারেন, কমিউনিকেশন যদি আপনার ঠিক না থাকে, আপনার ভুল হবেই, আপনার ডেডলাইন মিস হবেই। আর আরেকটা বিষয় হচ্ছে প্রাইসিং। ধরেন আপনার স্কিলস হচ্ছে $5, আপনি অবশ্যই $50 বা $200 বা $100 দিয়ে রাখবেন না। হ্যাঁ, আপনাকে আপনার মানে স্কিলস অনুযায়ী আপনার প্রাইসিংটা আপনাকে ঠিক করতে হবে শুরুতে। ইভেন আপনার যে টাস্কটা নিচ্ছেন ওদের থেকে, ওই টাস্কের এগেইনস্ট এ আপনার প্রাইসিংটা আপনার স্কিলস অনুযায়ী করতে হবে। ওদের দেখা গেল যে ওরাও কিন্তু হচ্ছে মার্কেট এনালাইসিস করেই কিন্তু আপনাকে নিচ্ছে। ওরা কিন্তু এমন না যে ইউরোপিয়ানরা বা আমেরিকানরা কিন্তু কখনোই হুট করে জুড়ে এসে মানে হুট করে জুড়ে বসে না। ওরা যেকোনো জিনিস আগে নিজেরা একটু স্টাডি করে। এই সম্পর্কে ওরা আগে জানে যে কিভাবে প্রাইসিংটা হয়। এখানে কি, কি টেকনোলজি ইউজ করতে হয়, ওরা কিন্তু এই জিনিসগুলো আগে থেকেই জানে।
আমার ইউরোপিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করার সময় বা আমার একটা সময় হচ্ছে যে কোম্পানি ছিল, ইউরোপিয়ান কোম্পানিতে আমি কাজ করতাম। তো ওদের সাথে এই জিনিসটা আমি দেখেছি যে ওরা কিন্তু যে কোনো মিটিং এ বা যে কোনো কনভারসেশনে ওরা হচ্ছে যে আম, আগে ওরা পড়াশোনা করে আসে, ন্যূনতম একটা পড়াশোনা করে এসে আপনার সাথে কমিউনিকেশন করতে আসে ওরা। তো ওদেরকে আসলে বুঝুং বাজুং বুঝাতে গেলে আসলে নিজেই লস হবে। তো সবসময় ক্রিস্টাল ক্লিয়ার থাকার চেষ্টা করবেন, কমিউনিকেশন পারফেক্টলি করার চেষ্টা করবেন। তারপর ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনি ফাইবারে বা হচ্ছে আপওয়ার্কে শুরুতে ছোট ছোট গিগ বা হচ্ছে যে বিট করে আপনাকে হচ্ছে যে আস্তে আস্তে বড় পাহাড় তৈরি করতে হবে। আমার পরিচিত একটা ভাই আছে, খুবই আমরা ক্লোজ। উনি কিন্তু শুরুতে ছোট 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 কাজ করতে করতে এখন বেশ বড় বড় কাজ পায়। উনি এখন এমন সব কাজ পায় যেগুলো হচ্ছে যে টিম ছাড়া করা যায় না, 4 5 জন 6 জন টিম নিয়ে ওনার কাজটা করতে হয়। ইভেন উনি খুবই সাকসেসফুল ভাবে কাজগুলো করছেন। ইভেন ওনার আসলে শুরুর দিনটা থেকে তো আমি ওনাকে দেখেছি যে $5 কাজ, $10 কাজ উনি কত পরিশ্রম দিয়ে করতো। তো ও পরিশ্রমের ফলটা কিন্তু উনি এখন পাচ্ছে। উনি এখন দেখা গেল যে প্রজেক্ট ওনার আসলে কোড করা লাগে না, উনি এখন জাস্ট ম্যানেজ করে একটা প্রজেক্ট পাচ্ছে। আহ ইউকে একটা প্রজেক্ট পাচ্ছে, ওই প্রজেক্টে দেখা গেল যে আম, এমন অ্যামাউন্ট আসতেছে যেখানে হচ্ছে 5 জন ডেভেলপার নিয়ে উনি কাজ করতে পারে, প্লাস নিজের স্যালারিটা ওখান থেকে উঠে আসতেছে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে আপনি, আমরা বাঙালিদের আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা আমি যেটা দেখেছি সেটা হলো যে ওটা শুরুর দিন থেকেই সাকসেসফুল হতে চায়। তো সাকসেসফুল আসলে হচ্ছে যে একদিনের ব্যাপার না, সাকসেসফুল আসলে একটা লং টার্ম, আপনাকে গেম খেলে খেলে আসলে আপনাকে সাকসেসফুল হতে হবে। এটা একদিনের বিষয় না মোটেও। হ্যাঁ, আর এখন হচ্ছে যে আপনি আসলে কি কি টুলস আসলে হচ্ছে যে ইউজ করে আপনাকে নিজেকে অন্য লেভেলে নিয়ে যাবেন, বা রিমোট জবের জন্য আপনার কি কি টুলস আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারে বা আপনার কাজকে খুবই স্মুথ করে দিবে। হ্যাঁ, ইভেন ওই আপনার রিমোট জবের ক্ষেত্রে এটা রিক্রুটারের থেকেও হচ্ছে যে অনেক সময় অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকে। তো এই জিনিসগুলো আপনাকে করতে হবে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো যেমন টেকনিক্যাল জিনিসগুলো আমি যদি জানি, কোড শেয়ারিং, অবশ্যই আপনাকে গিটহাব বা গিটল্যাব সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। কারণ আপনি যখন রিমোট জব করবেন, সেক্ষেত্রে আপনার টিমে একা থাকবেন না, আপনার টিমে অনেকেই থাকবেন। তো অবশ্যই হচ্ছে কোড শেয়ারিং এর বিষয়টা হচ্ছে যে আপনাকে জানতে হবে, কিভাবে কমিট করতে হয়, কিভাবে পুল রিকোয়েস্ট দিতে হয়, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। কমিউনিকেশনের জন্য আমরা নর্মালি স্ল্যাক ইউজ করি, ডিসকর্ড ইউজ করি, জুম অনেকে ইউজ করে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড এখন স্ল্যাক খুবই পপুলার। ইভেন আমি নিজেও স্ল্যাক খুবই পছন্দ করি। পাশাপাশি আমি ডিসকর্ডও খুব পছন্দ করি, কারণ ডিসকর্ড আসলে ইউজ করতে অনেক মজা। হ্যাঁ, অনেকেই হয়তো ডিসকর্ড ইউজ করেন। তো ডিসকর্ড আসলে অসাধারণ একটা জিনিস। হ্যাঁ, তারপর প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আপনাকে ট্রেলো, নোশন, জিরা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। কারণ জিরাটা একটু বাদ দিলাম, ট্রেলো নোশন সম্পর্কে আইডিয়া থাকলেও হয়। কারণ হচ্ছে যে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট বা কিভাবে আপনি টাস্কটাকে হচ্ছে কমপ্লিটে নিয়ে যাবেন, কিভাবে হচ্ছে প্রসেসিং এ রাখবেন, এই যে যে প্রসেসটা কিভাবে আপনি টাইম আপনি দিবেন একটা টাস্কের জন্য, এই জিনিসটা শেখা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা আপনি যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইউজ করবেন তখনই আপনি কেবল পারবেন। ইভেন সবকিছু ট্র্যাক থাকে, ইভেন ডেডলাইন মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তখন। কারণ সবকিছু আসলে আপনি আপনার চোখের সামনে আপনি দেখতে পারতেছেন যে কতটুকু কাজ হয়েছে, কতটুকু কাজ হয়নি। হ্যাঁ, পেমেন্টের জন্য যেমন হচ্ছে যে আপনাকে জানতে হবে যে কিভাবে আপনি বিদেশ থেকে পেমেন্ট আনবেন। কারণ আমাদের মতো বাংলাদেশে পেমেন্ট আনাটা খুবই টাফ। কারণ ম্যাক্সিমামই ওরা হচ্ছে যে পেপাল বা হলো যে ওয়াইজ এগুলো ইউজ করে এখন। কিন্তু আমাদের বাংলাদেশে এই জিনিসগুলো একটু টাফ, এগুলো আসলে অফিসিয়ালি নেই। তো পেনিওর ওয়াইজ বা পেপাল আপনি ইউজ করতে পারেন এগুলোর জন্য। অনেকেই হচ্ছে যে থার্ড পার্টি অনেক কোম্পানি আছে যারা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট খুলে দেয় বা ওয়াইজ অ্যাকাউন্ট খুলে দেয়। তো এগুলো না করে হচ্ছে যে নিজের পরিচিতদের মধ্যে থেকে চেষ্টা করবেন যে এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য। আর আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে টাইম ট্র্যাকিং। আপনি যখন রিমোট জব করতে যাবেন মাথায় রাখবেন, আম, ওরা কিন্তু হচ্ছে যে আওয়ারলি হিসাব করে আপনাকে টাকা দিবে। হ্যাঁ, রিমোট জবে বা হলো যে ফ্রিল্যান্সিং এ অনেক ক্ষেত্রে যেটা হয়, তো আপনাকে ওরা একটা টাইম ট্র্যাক করবে, আপনার ডেস্ক কতক্ষণ আপনি কাজ করেছেন বা কি কাজ করছেন, এই জিনিসগুলো অবশ্যই ওরা ট্র্যাক করার চেষ্টা করবে। এই ট্র্যাকটা আসলে কিভাবে হয়, আমি নর্মালি ডেস্ক টাইম ইউজ করেছি, ডেস্ক টাইম আমি আমার ইউজ করা হয়েছে। এগুলো হচ্ছে একটা সার্টেন সময় পর পর আপনার স্ক্রিনশট নেয় আপনার পিসিতে, যে আপনার মনিটরের। তখন হচ্ছে যে দেখা যায় যে আপনি কি করছিলেন বা হলো যে আপনি সোশ্যাল মিডিয়া কতক্ষণ ইউজ করেছেন,
তারপর আপনি কতক্ষণ কোডিং করেছেন, কতক্ষণ আপনি ব্রাউজ করেছেন, এই জিনিসগুলো সবকিছু ট্র্যাক হতে থাকে। তো ইভেন আপনাকে ওরা আম, একটা রেটিং দেয় যে আপনি কতক্ষণ আইডিয়াল ছিলেন, কতক্ষণ হলো যে আপনি কাজ করেছেন বা কোডিং করেছেন, বা কতক্ষণ সোশ্যাল মিডিয়াতে আপনি টাইম কেটেছেন। দেখা গেল যে আপনি যদি 4 ঘন্টা কাজ করেন, 4 ঘন্টার মধ্যে আপনি 2 ঘন্টায় আপনি সোশ্যাল মিডিয়া আপনি ব্রাউজ করেছেন, তখন কিন্তু এই জিনিসগুলো খুব ওরা হাইলাইট করে রাখে, এই টাইম ট্রেকিং সফটওয়্যার গুলা। তো ওই পাশ থেকে আপনার রিক্রুটার কিন্তু আপনাকে দেখতে পাবে যে আপনি কি করছেন। ইভেন হচ্ছে যে ক্লায়েন্টও কিন্তু দেখবে যে ঠিক আছে, ও আমার থেকে 4 ঘন্টা নিছে, কিন্তু 4 ঘন্টার মধ্যে তো ও আসলে কাজ করছে মাত্র 1 ঘন্টা। তো এই জিনিসগুলোতে আসলে একটু আম, আপনাকে সতর্ক থাকতে হবে। এই টুলস গুলো আপনাকে ইউজ করা জানতে জানতে হবে। তাহলে হচ্ছে যে আপনার সামনে হচ্ছে যে এগিয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে আর কি। আচ্ছা, আরেকটা টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আপনি লং টার্ম আসলে কিভাবে নিবেন। আপনি তো সারা জীবন আসলে শুধু ফ্রিল্যান্সিং করে যাবেন না। আপনি একটা সময় হলো যে টিম ম্যানেজ করতে হবে আপনাকে। হ্যাঁ, কারণ আপনি যদি একাই যদি সবকিছু করতে যান, তখন হচ্ছে যে আপনাকে সবসময় ছোট ছোট কাজই করতে হবে। আপনি বড় প্রজেক্ট গুলা বা বড় টাস্ক গুলা বা একটা ফুল সিস্টেম আপনি এজ এ হাতে ধরে উঠানে একার ক্ষেত্রে এটা সম্ভব না, এটা খুবই টাফ। হ্যাঁ, তো এটা আসলে পরে, মানে এটা অনেক পরের বিষয়, কিন্তু শুরুতে আপনাকে আসলে শুরু করতে হবে একাই। আপনি আস্তে আস্তে আপনি বড় হবেন, টিম বড় হবে আপনার, আপনার কাজ আসবে বেশি, আপনার রিভিউ পাবেন বেশি, রেটিং পাবেন, রেটিং দেখে আপনাকে অনেক ক্লায়েন্ট আসবে। পাশাপাশি আপনি যখন অনেক লং টাইম ধরে কাজ করবেন, আপনার অনেক ফিক্সড ক্লায়েন্ট হয়ে যাবে। তো এই ফিক্সড ক্লায়েন্টটাই হচ্ছে যে আপনার কিন্তু অনেক, আপনার গ্রোথ কিন্তু অনেক বাড়ায় দিবে। হ্যাঁ, ইভেন পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়ে যাবে তখন আপনার একটা। তো এটার জন্য প্রথমে আপনাকে হচ্ছে যে আসলে আপনার আম, কোথায় আপনি আসলে এক্সপার্ট, বা কোথায় আপনি কিভাবে আ কাজ করলে আপনি খুব ভালো ডেলিভারি দিতে পারেন। হ্যাঁ? এই জিনিসটা আপনাকে হলো যে আ খুব আ জানতে হবে আপনাকে, যে আপনার স্কিলস কোথায় ভালো, বা আপনি কোথায় কোন, দেখা গেল যে অনেকে ওয়েব ডেভেলপমেন্ট ভালো। আপনি যেমন Flutter অ্যাপে ভালো, আপনি Flutter ডেভেলপমেন্ট ভালো পারেন। আপনাকে আগে টার্গেট করতে হবে যে আপনি Flutter ডেভেলপমেন্ট করবেন। ইভেন আপনি হচ্ছে যে ই-কমার্স এ ভালো হতে পারেন, যে আপনি ই-কমার্স খুব ভালো বানান। আপনি ই-কমার্সটাকে আপনি সবসময় হাইলাইট করবেন যে আপনার, হ্যাঁ, আমি ই-কমার্স খুব ভালো পারি। তোমরা আমার ক্লায়েন্ট, তুমি যে আসো, তুমি আমাকে হচ্ছে ই-কমার্স দাও, আমি তোমাকে ই-কমার্সের বেস্ট সলিউশন দিব, বেস্ট একটা অ্যাপ দিব। হ্যাঁ, এরকম হচ্ছে যে ক্লায়েন্টকে আকৃষ্ট করতে হবে। হ্যাঁ, আপনার এক্সপার্টিস আপনি শো করে, বা হলো যে আপনি ওইভাবে ডেলিভারি দিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি দেখা গেল যে বিভিন্ন ডেমো টাইপের প্রজেক্ট বানিয়ে রাখতে পারেন, যে ঠিক আছে দেখো, তুমি হচ্ছে যে আমার কাছে যদি আসো, তাহলে এরকম ডেমো একটা অ্যাপ পাবে, বা এরকম ডেমোর একটা এই সার্ভিস তুমি আমার কাছ থেকে পাবে। তো এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে করতে হবে, ইভেন এটাকে হচ্ছে একবার প্রমোট করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেহেতু ফ্লাটারেই হচ্ছে যে আমরা ইনিশিয়ালি শুরু করতেছি, তো সেক্ষেত্রে রিইউজেবল ফ্লাটার কম্পোনেন্ট আপনাকে, ওর প্যাকেজ আপনাকে বানালে কিন্তু আপনার জন্য খুব ভালো। দেখা গেল যে আমরা যদি বলি, যে কোনো অ্যাপেই কিন্তু আপনার ফর্ম থাকে। আপনাকে হচ্ছে রেজিস্ট্রেশন করা লাগে, বা হলো যে আপনাকে আম লগ ইন করা লাগে। হ্যাঁ? তো দেখা গেল যে আপনি এরকম একটা হলো যে উইজেট বানায় রাখলেন, যেখানে হলো যে আপনি আ রেজিস্ট্রেশন, বা হলো যে আ লগইন, আপনি খুব একটা প্যাকেজ বানায় রাখলেন, যেখানে আপনি জাস্ট কন্ট্রোলারটা পাস করে দিবেন। আপনার আ অনেকখানি কাজ হয়ে যাবে, বা ডিজাইনের কাজ হয়ে যাবে। পাশাপাশি অ্যানিমেশনের কাজ থাকে। আপনার হয়তো খুব একটা অ্যানিমেশন যেটা আপনি খুব ভালো বানিয়েছেন, সেটা একটা আপনি প্যাকেজ বানিয়ে ফেললেন। প্যাকেজ বানিয়ে আপনি ওইটাই বারবার ইউজ করতে থাকলেন। তো এতে হয় কি, আপনি যখন হচ্ছে ওদেরকে, ক্লায়েন্টকে দেখাবেন, বা হচ্ছে রিমোট জবের জন্য আপনি যখন রিক্রুটারকে দেখাবেন যে, "দেখো, আমি এই কন্ট্রিবিউশন আমার আছে, এই প্যাকেজ আমার আছে।" যে তো তখন হচ্ছে রিক্রুটার বা হচ্ছে ক্লায়েন্ট আপনার উপর খুব আস্থা ইয়ে করবে। হ্যাঁ, ঠিক আছে, ও তো খুব ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডেভেলপার। ওকে আমি আ মানে বিলিভ করতে পারি। হ্যাঁ? আর আরেকটা জিনিস হলো যে কমিউনিটিতে আপনার খুব ভালো একটা প্রতিষ্ঠান থাকতে হবে। যেমন মিডিয়ামে আপনি লিখতে পারেন। মিডিয়ামে প্রোফাইলটা আপনি সব জায়গায় শেয়ার করতে পারেন। তো মিডিয়ামে যখন আপনি ক্লায়েন্টকে দিবেন যে, "দেখো, আমি মিডিয়ামে হচ্ছে যে লেখালেখি করি। আমার হচ্ছে যে এই বিষয়ে নলেজ আছে।" তখন ক্লায়েন্টও স্বাভাবিকভাবেই আপনার প্রতি হচ্ছে যে একটু সফট কর্নার করবে। হ্যাঁ, ঠিক আছে। ও তো অন্যদের থেকেও এই জায়গায় এগিয়ে থাকে। হ্যাঁ? তো এই জিনিসগুলা অবশ্যই চিন্তা করবেন। আরেকটা জিনিস হচ্ছে প্যাসিভ আর্নিং এর জন্য। সেটা হলো যে আ দেখা গেল কিছু হচ্ছে যে আপনি সার্ভিস যদি একবার সেল করে দেন একটা ক্লায়েন্টের কাছে, আপনি সাবস্ক্রিপশন বেসিস এ ওই সার্ভিসটা বিক্রি করে ক্লায়েন্ট থেকে টাকা নিতে পারবেন।
যেমন হচ্ছে যে আপনার একটা অ্যানিমেশন, এই অ্যানিমেশনটা হয়তো অন্য কেউ বানায়নি, বা হলো যে একজন আসলো আপনার কাছে যে তুমি আমাকে এই অ্যানিমেশনটা আমাকে সাবস্ক্রিপশন হিসেবে দাও বা আমার কাছে সেল করো। হ্যাঁ, তো আপনি ওকে জাস্ট ইউজ করার অথরিটি দিলেন, ওর কাছে সেল করলেন, বিনিময়ে আপনি একটা টাকা পেলেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাকে হচ্ছে যে আসলে আপনাকে অনেক ভ্যালু অ্যাড করবে আপনার জন্য। হুম। আর এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা। পার্সোনাল ব্র্যান্ড আমি মনে করবো যে খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি যদি বলি আমি এখানে আসছি কেন, আমি কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতেছি আমার। কারণ এছাড়া তো আমার আসলে এখান থেকে খুব একটা বেনিফিট, বা হলো যে আপনাদের সাথে কথা বলতেছি বা আমার নলেজ শেয়ার করতেছি, এটাও আমার মজা লাগে। পাশাপাশি আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিংও কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো এই যে পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে তৈরি, মানে আপনাকে করতে হবে, বা আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড, মানে পার্সোনাল ব্র্যান্ড বলতে কি আপনার কোম্পানি না, মানে আপনি নিজেই অ্যাজ এ পার্সন একটা ব্র্যান্ড আপনাকে হচ্ছে যে হতে হবে। তো এই জন্য আপনি মিডিয়ামে লিখতে পারেন, আপনি ফ্লাটারের প্যাকেজ আপনি পাবলিশ করতে পারেন, বিভিন্ন হচ্ছে যে আপনার আম, অনেক হচ্ছে যে ওপেন সোর্স গিটহাবে প্রজেক্ট আছে, ওগুলোতে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। বিভিন্ন ডকুমেন্ট লিখে আপনি বিভিন্ন জায়গায় সাবমিট দিতে পারেন, বা হলো যে আপনি বিভিন্ন সলিউশন বা হচ্ছে কোনো ইস্যু সলিউশন এই জিনিসগুলা বা স্ট্যাক ওভারফ্লোতে আপনি সুন্দরভাবে কন্ট্রিবিউট করতে পারেন। এই জিনিসগুলো অনেক ভ্যালু অ্যাড করে আপনার লাইফে। হ্যাঁ, আর অবশ্যই হলো যে আম, কি বলবো, এগুলো কপি পেস্ট করা যাবে না, কারণ এখন চ্যাট জিপিটি দিয়ে অনেক কিছুই করা যায়। তো আমরা চেষ্টা করব হলো যে চ্যাট জিপিটাকে অ্যাভয়েড করে নিজের সত্যটাকে আসলে বের করে আনা। হ্যাঁ, আর ক্লায়েন্ট আকৃষ্ট করার একটা বিষয় হলো যে টেস্টিমোনিয়াল নেওয়া ক্লায়েন্ট থেকে, বা রিভিউ নেওয়া। আপনি যখন ফার্স্ট কাজ করবেন বা একটা দুইটা কাজ করবেন, আপনার যদি ক্লায়েন্ট আপনাকে রিভিউ না দেয়, 3 নাম্বার ক্লায়েন্ট এসে কিন্তু দেখবে যে কোনো রিভিউ নেই বা কোনো ভালো রেটিং নেই, তখন কিন্তু 3 নাম্বার ক্লায়েন্ট কিন্তু আর আপনার কাছে আসবে না। ওরা কিন্তু ক্লায়েন্টটা কিন্তু ট্রাস্ট গেইন করতে হবে আগে, যে শুরুতে দেখে আপনার প্রোফাইলটা দেখে বলে যে ওকে ঠিক আছে, ও কাজ করে, ও ভালোভাবে ডেলিভারি করতে পারে, ওকে আমি নিই। তো এই জিনিসটা বুঝবেই হলো যে রেটিং দেখে বা হলো যে রিভিউ দেখে আপনি কেমন। আর ক্লায়েন্টকে আসলে আমি আমি কখনো বলবো না যে সরাসরি আপনি ক্লায়েন্টকে বলেন যে তুমি আমাকে রিভিউ দাও। ওকে ঘুরায় পেঁচায় বলতে হবে যে তুমি যদি সন্তুষ্ট হও তাহলে আমাকে একটু প্লিজ এটা অনেস্ট রিভিউ দিয়ে যেও। হ্যাঁ, মানে অনেকভাবেই বলা যায় রিভিউর জন্য। তো ওকে সরাসরি কখনো ফোর্স করবে না যে তুমি আমাকে রিভিউ দাও। হ্যাঁ, এতে ক্লায়েন্ট আসলে বিরক্ত হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। তারপর আরেকটা জিনিস, এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার ক্লায়েন্টকে আপনার ওয়ান টাইম ক্লায়েন্ট কিন্তু আসলে কখনোই ভালো না। যে আপনি আসছে ক্লায়েন্ট আপনাদের কাজ নিয়ে চলে গেছে, শেষ, আপনার কাছে আর কোনো যোগাযোগ নেই আপনার সাথে। ক্লায়েন্টকে ধরে রাখতে হবে। হ্যাঁ, ধরে রাখার জন্য তাকে ওরকম সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, সে দেখা গেল যে মেনটেনেন্সের জন্য সে আপনার কাছে আসলো একদিন, যে একটা হয়তো ঠিক আছে একটা জাস্ট হয়তো একটা জিনিস জানার জন্য আসলো যে তুমি এই কাজটা কিভাবে করেছো। এই যে সাথে সাথে রিপ্লাই দিয়ে দেওয়া বা তাকে ঝুলিয়ে না রাখা, এই জিনিসগুলো একটা সম্পর্ক বিল্ড করে আপনাদের মধ্যে, ক্লায়েন্টের মধ্যে আর হচ্ছে যে আমার মধ্যে করবে স্বাভাবিকভাবে। তখন ক্লায়েন্ট পরে যখন একটা কোনো কাজ আসবে তখন অবশ্যই আপনার নাম আগে আসবে মাথায়। হ্যাঁ, তো যে কোনো হচ্ছে যে ইস্যু বা ফিক্স করে দেওয়া, অনেক সময় অনেক আপনি ফ্রিতে কাজ করে দিলেও দেখা যায় এটা ইনভেস্টমেন্টের মতো কাজ করে। যেমন আমি পার্সোনালি অনেক সময় দেখা গেল যে অনেক ক্লায়েন্টের বা হচ্ছে কাজ করে দিয়েছি, ওরা হচ্ছে আসে যে জাস্ট হচ্ছে ভার্সনটা আপগ্রেড করে দাও একটু। হ্যাঁ, তো আমি ওকে কখনো চার্জ বলি না, ও দেখা গেল ও নিজে একটা চার্জ পরে আমাকে দিয়ে দেয়। হ্যাঁ, তো এই যে একটা সম্পর্ক, ও কিন্তু আমি কিন্তু ওকে বলিনি দেখো তুমি এটা করতে গেলে কিন্তু আমার ওই এই আমাকে এই পরিমাণ চার্জ দিতে হবে। হ্যাঁ, আমারও তো হয়তো আধা ঘন্টা বা 10 মিনিটের কাজ হয়েছে, কিন্তু সে আমাকে ঠিকই কিন্তু 2-3 ঘন্টার টাকা দিয়ে দিয়েছে। কিন্তু আমি যদি তখন তার কাছে থেকে ওইভাবে সরাসরি চার্জ করতাম, তখন দেখা গেলো যে সে একটু বিরক্তই হতো। কারণ এই যে একটা সম্পর্ক বিল্ড করা, এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস প্যাসিভ ইনকাম ক্রিয়েট করা। যদি আপনার লং টাইম কাজ করতে চান, আপনাকে বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন সার্ভিস সেল করতে হবে। দেখা গেল যে আপনাকে আহ, এখন মিডিয়ামে হচ্ছে আপনি বিভিন্ন ডকুমেন্ট লিখে আপনি দিতে পারেন, সেগুলো এখন পেইড করা যায়। প্রিমিয়াম ইউজার না হলে ওইসব ডকুমেন্ট দেখা যায় না, এগুলো করতে পারেন। তারপর পাশাপাশি হলো যে অনেকে ই কমার্স টেমপ্লেট বিক্রি করে, কোড ক্যানিয়নে অনেকে প্রজেক্ট বা ইউআই কিট সেল করে, ওগুলা করতে পারেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে অনেক পরের বিষয়। আপনাকে আগে শুরুতে শুরু করতে হবে, মার্কেটটা বুঝতে হবে। মার্কেটটা বোঝার জন্য আপনাকে শুরুতে আগে সাগরের পানিতে নামতে হবে, তারপরে না আপনি আসলে বুঝতে পারবেন যে সাগরটা কতটা গভীর। আপনি দূর থেকে আসলে কখনোই বুঝে যায় না যে সাগর কতটা গভীর। হ্যাঁ,
তো এই জিনিস হচ্ছে কেজিএফ এর একটা ডায়লগ ছিল, হ্যাঁ, তো এই জিনিসটা আমার খুব পছন্দ ওর। তো এটাই ছিল আজকের আম, দিনের কথা। তো অনেকে একটা প্রশ্ন আমার কাছে আম, করবে মনে হচ্ছে, সেটা হলো যে রিক্রুটমেন্টের রিমোট জবের ক্ষেত্রে আসলে সিপি বা হলো যে এই জিনিসগুলো আসলে দরকার হয় কিনা। এই জিনিসটা আসলে অনেক দরকার। কারণ হচ্ছে এটা শুধু অনেকেই আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আপনি অ্যাজ এ ডেভেলপার আর ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এটা আসলে বুঝতে হবে আপনি কি ফ্লাটার ডেভেলপার নাকি মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই দুইটার মধ্যে অনেক তফাৎ আছে, হ্যাঁ। তো আমি মনে করবো এই জিনিসটা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে যখন আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনাকে প্রবলেম সলভিং দিবে, প্রবলেম সলভিং সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে, আর আপনাকে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম সম্পর্কে আপনার আইডিয়া কেমন আছে এগুলো জানতে চাইবে। আর যদি আপনি ডেভেলপার পজিশনে অ্যাপ্লাই করেন, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় হয়তো একটা টাস্ক দিবে, প্রজেক্ট দিবে, প্রজেক্ট দিয়ে হলো যে আপনাকে হয়তো সলভ করতে বলবে বা প্রজেক্টটা করতে বলবে। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আসলে আপনি যদি আজকে ইঞ্জিনিয়ার হতে চান নিজে, তাহলে অবশ্যই আপনাকে প্রবলেম সলভিং করতে হবে। আর কম্পিউটার সায়েন্স যেহেতু আপনি যেহেতু এটা কোডিং করতেছেন, আপনাকে প্রবলেম সলভিং না জানলে আমি বলবো যে আসলে এই পথটাতে আপনি বেশি দূর আসলে আগাতে পারবেন না খুব একটা। হ্যাঁ, তো অনেকে প্রশ্ন করতেছেন, আমি একটু প্রশ্নগুলো দেখি। সেটা হলো যে হ্যাঁ, কেউ একজন একটা কথা বলতে চাচ্ছেন, প্রশ্ন দেখি একটু উনি যদি একটু বলেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, জি বলুন। হ্যাঁ ভাইয়া, আমি আসলে একজন সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার। তো আচ্ছা আমি আচ্ছা। ফ্লাটার শিখতে আগ্রহী। তো আমি আসলে একটা খুব একটা আহ, সিদ্ধান্তের জায়গায় উপনীত হয়েছি যে আমার ক্যারিয়ার প্রায় 4 বছরের। আচ্ছা তো এখন আমি দেখতেছি যে আমার আসলে কোনো ব্র্যান্ডই তৈরি হয় নাই। আমি আসলে ফ্রিল্যান্সিং এগুলোর গুরুত্বটা আমি তেমন ভাবে বুঝতে পারি নাই। তো আমার কাছে এখন এনাফ সেভিংস আছে যে আমি কমপক্ষে 2 বছর চলতে পারবো। তো আপনি কি ভাবেন, আমি যদি আমার ফুল টাইম জবটা ছেড়ে কোডিং, প্রবলেম সলভিং, তারপর ফ্লাটার, তারপর ফ্রিল্যান্সিং এর যে পোর্টফোলিও বানানো, এগুলোর জন্য আমি নিজে একটা ভেবে রাখছিলাম যে কমপক্ষে 2 মাস আমি জব ছাড়া থাকবো। তো আপনার কি মনে হয়, এটা কি ভালো আইডিয়া হবে? কারণ হচ্ছে আমি জব থেকে এসে আসলে সেসব পড়াশোনা এগুলো করা আসলে খুবই মানে কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। মানে আচ্ছা আপনার জন্য আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে প্রফিটেবল আইডিয়া হবে কিনা? আচ্ছা, বিষয়টা হচ্ছে আহ, আমি যদি বলি সেটা হলো যে আমি বলবো যে অবশ্যই আপনি জব ছাড়বেন না। কারণ হচ্ছে আপনি যে পথটাতে আসলে যেতে চাচ্ছেন এটাতে আসলে আপনার ডেডিকেশন কেমন সেটা আম, আপনি না নামলে আপনি আসলে বুঝতে পারবেন না। কারণ ডেডিকেশন রাখাটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি নিজে শেয়ার করি। সেটা হলো যে আমি যখন অনার্সটা শেষ করি তখন আমি ফার্স্ট 4 মাসের মতো হলো যে আমি জব শুরু করিনি, 4 মাস আমি একটা গ্যাপ নিয়েছিলাম। তো এই 4 মাসের গ্যাপে আমি যেটা করছি সেটা হলো যে আমি কয়েকটা প্রজেক্ট বানাইছি। আমি ঠিক সময় করে উঠতাম, সকালে উঠে আমি 9টার মধ্যে আমার ডেস্কে বসতাম। আমি হচ্ছে যে অফিসের নিয়মে আমি 1 ঘন্টা লাঞ্চ ব্রেক নিতাম। এরপর আমি আবার কাজ করতাম, ঠিক 4টা বা 5টার দিকে আমি আবার উঠে যেতাম। হ্যাঁ, ইভেন আমি যখন উঠে যাচ্ছি তখন আমি নোট করতাম যে আমি কি কি শিখেছি, কি কি আসলে আমার শেখার টার্গেট ছিল। তো গত দিনের সাথে বা আজকের দিনের সাথে যখন আমি কম্পেয়ার করতাম তখন আমি দেখতাম যে আসলে আমি কি কি নতুন জিনিস শিখছি। তো এইভাবে করে আসলে আমি 4টা মাস কিন্তু নিজেকে আসলে রেডি করার চেষ্টা করছি, হ্যাঁ। তো হ্যাঁ, আপনি আসলে আমি বলবো যে জবটা না ছেড়ে আপনি যদি এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটার জন্য আসলে খুব বেশি সময় দেওয়া লাগে না ভাইয়া, আমার কাছে মনে হয়। কেন আমি দেখেছি অনেককেই, আপনি দিনের মধ্যে 3 ঘন্টা যদি টোটাল সময় দেন বা 4 ঘন্টা সময় দেন, এনাফ আমি মনে করি। আর হ্যাঁ, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে কি আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ব্যয় করে ফেলি। তো তো যে কারণে বা ইউটিউব দেখে বা ফেসবুকিং করে বা হচ্ছে সোশ্যালিজমের মধ্যে আমাদের অনেক সময় ব্যয় যায়। তো এই জিনিসটা আপনি হয়তো শুরুতে একটু কনসিডার করতে হবে, আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে হয়তো একটু কষ্ট করে হচ্ছে যে জবটা রেখে আপনাকে শিখতে হবে। আর আমি বলবো যে আপনি আসলে ফ্লাটারটা শেখা আপনার জন্য এখন ইম্পর্টেন্ট না। আপনি হচ্ছে যে আগে ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, আপনি প্রবলেম সলভিংটা করতে থাকেন। আপনার লিড কোডে আপনি প্রবলেম সলভ করতে পারেন। লিড কোডে প্রবলেম সলভ করে আপনি যে কোনো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন, ইউরোপের, আমেরিকার। আপনি যদি একটা আম, ভালো প্রবলেম সলভিং স্কিলস থাকে আপনার, তখন দেখা যাবে যে আপনি ইজিলি খুব সুন্দরভাবে হায়ার হয়ে যাবেন, হ্যাঁ।
হ্যাঁ তো ভাইয়া, আমি আমি একটা ক্যালকুলেশনও করছি, সেটাও আমি আপনাকে শেয়ার করি। হ্যাঁ, জি সেটা হচ্ছে কি, যে আমি দেখলাম যে আমি অফিস থেকে এসে, অফিসে তো মাসাল্লাহ অনেক প্রেসার দেয়, তো প্রেসারের কারণে আপনার বাসায় এসে আমি খুব, আমার মাথায় হ্যাং হয়ে থাকে। দেখা যায় যে সর্বোচ্চ আমি 1 থেকে 1.5 ঘন্টা আমি সময়টা দিতে পারবো। হ্যাঁ, কিন্তু আচ্ছা আবার দেখি জব যদি আমি ছেড়ে দেই, তাহলে আমি 2 মাসের হিসাব করে দেখছি যে 2 মাসে যদি আমি প্রতিদিন 12 ঘন্টা করেও পড়ি, তাহলে দেখা যায় যে 2 মাসে আমি প্রায় 1 বছরের সমান, মানে আমি পুরো 1 বছর যে পরিমাণ জব করে পুরো 1 বছর কষ্ট করলে যে টাইমটা আমি পাবো, সেটা হচ্ছে আমি জব ছেড়ে 2 মাসে কিন্তু সেটা করতে পারবো। হ্যাঁ, আপনার কাছে আসলে আমার মূল যে জিজ্ঞাসার বিষয়টা ছিল যে আসলে আমি যদি এই সময়ের মধ্যে লিড কোড, তারপর ফ্লাটারে আমি একটা ভালো মানে কিছু প্রজেক্ট করি, তারপর ওয়েব ডেভেলপমেন্টে কিছু প্রজেক্ট করি, তারপর আমার দেশের জবও আমি, কারণ 2 মাস পরে আমি আবার জবে ঢুকতে চাই, যে আমার দেশের জবগুলো তো আমি পাবো কিনা, কারণ আমার ভিতরে একটা ইনসিকিউরিটি আসছে যে আমি যদি আচ্ছা জব না পাই। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। আপনি যদি স্কিলড হন, আপনি যেভাবে প্ল্যান করেছেন ওইভাবে যদি আপনি এক্সিকিউট করতে পারেন প্ল্যানটা, আমি বলবো যে অবশ্যই আপনি সবকিছুই করতে পারবেন। হ্যাঁ, কারণ আমাদের বাংলাদেশের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা বা প্রবলেম সলভিং করা ছেলেপেলে খুবই কম। আমাদের ম্যাক্সিমাম ছেলেপেলে হচ্ছে যে ওরা এসে ডেভেলপমেন্টে ঢুকে যায় সরাসরি, ওরা প্রবলেম সলভিং করে না। তো যে কারণে হচ্ছে দেখবেন যে রিক্রুটাররা বলে থাকে যে আমি হচ্ছে যে পারফেক্ট ক্যান্ডিডেট পাচ্ছি না। এটার একটা বড় কারণ কিন্তু হচ্ছে যে এই জিনিসটাই, যে আমরা যারা হচ্ছে যে ডেভেলপার বা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছি বাংলাদেশে, ম্যাক্সিমামই হচ্ছে যে প্রবলেম সলভিং করে না। তো আপনি যদি ওইভাবে ডেডিকেটেড থাকেন বা ডেডিকেশন নিয়ে কাজ করতে পারেন, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনি এখানে সাকসেসফুল হবেন। হ্যাঁ, 2 মাস 3 মাস, কারণ আমি নিজে দেখেছি আমার চোখের সামনে অনেকে যারা হলো যে 4 মাসের মধ্যে হলো যে প্রবলেম সলভিং এ এত ভালোভাবে করেছে বা এতটুকু পড়াশোনা করেছে যে বাংলাদেশের টপ কোম্পানি সিনিয়র ডেভেলপার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে উনি জব পেয়ে গেছেন। হ্যাঁ, ইভেন সেই কোম্পানিতে হচ্ছে স্যালারিও ডলার হিসেবে বেশ ভালো স্যালারি দেয়। তো এই জিনিসটা হচ্ছে যে ডেডিকেশনের উপরে, আর হলো যে আপনি কিভাবে শিখছেন বা পারফেক্টলি সময়টা ইউটিলাইজ করতেছেন কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তো একজনে একটা, থ্যাংক ইউ ভাই আপনার প্রশ্নের জন্য, আশা হ্যাঁ করি ভাইয়া, হয়তো আপনি আপনাকে অ্যান্সার অনেক পেয়েছেন। ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক হ্যাঁ ধৈর্য নিয়ে আমাকে হ্যাঁ, আনসার গুলো দিচ্ছেন। থ্যাংক ইউ আচ্ছা, ভেরি মাচ। সমস্যা নেই, থ্যাংক ইউ ভাইয়া। আর আরেকজন একটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে প্রবলেম সলভিং আসলে কোথায় করব। তো আমি বলবো হলো যে প্রবলেম সলভিং অবশ্যই আপনি লিড করে পড়তে পারেন। লিড করে আপনি হচ্ছে যে ব্লাইন্ড 75 একটা লিস্ট আছে, ওটা দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, তো এটা আশা করি আপনাকে হেল্প করবে অনেক, কারণ হচ্ছে যে লিড করে আপনার একটা ট্র্যাক থাকবে, ইভেন হচ্ছে যে আপনি সুন্দরভাবে সলিউশনও দেখতে পারবেন অনেক। তো অবশ্যই হচ্ছে নিজে আগে ট্রাই করবেন, তারপর হচ্ছে সলিউশনটা দেখবেন। আমি প্রিফার করবো হচ্ছে লিড করে প্রবলেম সলভ করার জন্য। হ্যাঁ, তো আর একজন প্রশ্ন করেছেন যে গেম তৈরির জন্য আসলে ফ্লাটার কেমন হবে। তো ইনিশিয়ালি আসলে গেম তৈরির জন্য এখনো ফ্লাটার আমি মনে করি না আসলে ওইভাবে ভালো, তবে ফ্লাটারে হচ্ছে গেমের জন্য কাজ করে যাচ্ছে। ইভেন কিছু গেমও দেখেছি, যে আমি এখনো ফ্লাটার দিয়ে এখনো গেম বানাইনি, তো খুব ভালোভাবে কাজ করতেছে। তো এটা আসলে সময়ের ব্যাপার। আশা করি হচ্ছে যে 1 বছর 2 বছরের মধ্যে ফ্লাটার দিয়ে গেমেও বেশ ভালো ডেভেলপমেন্ট করা যাবে। হ্যাঁ, তো একজন প্রশ্ন করেছে যে আমি ডিপ্লোমা করছি, আমি এই কোর্সটা ইন্টার্নশিপ হিসেবে নিতে চাই, এখন আমি ভালো করে কোর্স শেষ করলে জব পাওয়ার সম্ভাবনা কতটুকু। আমি মোটামুটি পাইথন, এইচটিএমএল, সিএসএস, মাইএসকিউএল পারি। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে আসলে অনেকেই জানতে চায় বা অনেকের একটা মনে প্রশ্ন থাকে যে আমি একটা কোর্স করলাম, কোর্স করে হলো যে আমি জব পাবো নাকি। দেখেন ভাই, আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, অনেকের ক্ষেত্রে যেটা হয়, আমরা কোর্সের শুরুতে খুব হচ্ছে যে মানে অ্যাটেন্টিভ থাকি। হ্যাঁ, তো দেখা গেল যে 1-2 দিন বা 1-2 সপ্তাহ ক্লাসের পরে আমরা আসলে কোর্সটাকে আর গুরুত্ব দিই না, আমরা হারিয়ে যাই। দেখা গেল যে একটা কোর্সে, একটা ক্লাসে 35 জন থাকলো, 35 জনের মধ্যে মাত্র 2 জন মানুষ যে হচ্ছে যে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে কাজটা করে। বাকি 33 জন মানুষ কিন্তু মনোযোগ সহকারে কাজ বা ক্লাসগুলো করে না বা টাস্কগুলো ঠিক মতো করে না। ওরা দেখা যায় কি, ঠিক আছে আমার তো রেকর্ডেড ভিডিও আছে, আমি আজকে দেখবো না কালকে দেখবো। এই যে একটা আলসেমির কারণেই শেষ পর্যন্ত আসলে কিন্তু ওই কোর্সটা করে মানুষ, ম্যাক্সিমাম ছেলেপেলেদের আসলে মানে কোনো ফায়দা হয় না। তো আমি আপনাকে বলবো, টাকা দিয়ে যেহেতু আপনারা হচ্ছে যে কোর্সটা কিনবেন বা যে কোনো একটা কোর্স করবেন, টাকাটা উসুল করবেন।
আপনারা হচ্ছে পারফেক্টলি ক্লাস করবেন, দুনিয়া উল্টে যাক, আপনার ক্লাসের জায়গায় থাকবে, আপনার জায়গায় যে টাস্ক দেওয়া হবে ওই টাস্কটা আপনি অবশ্যই পারফেক্টলি করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনি যদি ক্লাস না করেন আপনি শিখবেন না স্বাভাবিকভাবেই। হ্যাঁ, তো আপনাকে মনোযোগ দিয়ে আসলে কাজটা করতে হবে, ক্লাসটা করতে হবে ঠিক মতো। হ্যাঁ, আর হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপার আর ইঞ্জিনিয়ারের মাঝে আসলে ডিফারেন্স কি, এই জিনিসটা আসলে খুবই মানে একটু, আমি কিভাবে বলবো, এজ এ ইঞ্জিনিয়ার আসলে আপনি একটা প্রবলেম বা, আমি আপনাকে বলি যে ইঞ্জিনিয়ার আসলে কিছুটা বানায়, আর ডেভেলপার সেটা হলো যে ইঞ্জিনিয়ার বানানো জিনিসটা আসলে ইউজ করে। হ্যাঁ, তো এখন বাকিটা বুঝে নেন। হ্যাঁ, আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে তাহলে প্রবলেম, তাহলে কেন করব প্রবলেম সলভিং চ্যাট জিপিটি দিয়ে? আহ, সুন্দরভাবে লিড কোড প্রবলেম সলভ করা যায়, তাহলে কেন প্রবলেম সলভিং করব? আচ্ছা ভাইয়া, আপনার প্রবলেম সলভিংটা আসলে হচ্ছে যে আমরা ম্যাথ করি। হ্যাঁ, প্রবলেম সলভিংটা আসলে এক প্রকার ম্যাথ। আপনি যখন ম্যাথটা করবেন আপনার মাথায় হচ্ছে যে অনেক ভাবে আপনি চিন্তা করবেন, চিন্তা করে আপনি অনেক লুপহোল বের করবেন, আপনি একটা চিন্তা করে একটা প্রবলেম সলভ করবেন, তখন হচ্ছে আপনার স্বাভাবিকভাবে আপনার স্কিল বাড়তে থাকবে। হ্যাঁ, আপনি চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে আপনি ওই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবেন, কিন্তু এটা আপনার কিছু হয়নি, আপনার স্কিল বাড়েনি কিন্তু। আপনার স্কিলটা তখনই বাড়বে যখন হচ্ছে প্রবলেমটা আপনি সলভ করবেন, আপনি অনেকভাবে চিন্তা করবেন, ডাইনামিক ভাবে চিন্তা করতে পারবেন, আপনার চিন্তা শক্তি বাড়বে। তো এই জন্য আসলে প্রবলেম সলভিং করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আপনার যদি স্কিল বাড়াতে হয়, আপনার চিন্তার স্কিল বাড়াতে হয়, বা অ্যালগোরিদমের স্কিল যদি আপনার বাড়াতে হয়, ডাটা স্ট্রাকচারের স্কিল বাড়াতে হয়, তাহলে অবশ্যই হচ্ছে যে আপনাকে প্রবলেম সলভিং করতে হবে। প্রবলেম সলভিং করা ছাড়া আসলে কোনো উপায় নেই আমি মনে করি। আপনাকে যদি এজ এ বড় ডেভেলপার বা বড় ইঞ্জিনিয়ার হতে চান, বাংলাদেশে যারা যারা হয়েছে তারা ম্যাক্সিমামই আসলে প্রবলেম সলভিং করেই আসলে এতটুকু এসেছে। হ্যাঁ, তো থ্যাংক ইউ আসলে। আহ, আর আপাতত কোনো প্রশ্ন, আচ্ছা আরেকটা প্রশ্ন আছে, আমি ইউএক্স ডিজাইন পারি, আমার কি ডেভেলপমেন্টের সাথে সাথে এটাও চালিয়ে যাওয়া উচিত? এটা কি আমাকে হেল্প করবে নাকি ফুল ফোকাস ডেভেলপমেন্ট দিব? আচ্ছা, মানে একটা আমাদের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এটা আসলে এখানে তো শুধু অনেকগুলো পার্ট আছে, যারা ইউএক্স ইউআই পারে বা ইউএক্স ইউআই ডেভেলপার, তাদের আসলে একটা বিশাল রোল আছে। কারণ হচ্ছে তারা যদি আপনাকে সুন্দরভাবে ইউএক্স ইউআই ডিজাইন না করে দেয়, আপনি স্বাভাবিকভাবে আপনি সেটা আপনার ফোনে আপনি ফুটাই তুলতে পারবেন না আপনি ডিজাইন করে। তো আসলে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটাতে আছে আপনার ইচ্ছা আছে। যেমন অনেকে ইচ্ছা থাকে হচ্ছে ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো আপনি যদি প্রোগ্রামিং করতে চান তাহলে অবশ্যই আপনি আহ, আগে প্রোগ্রামিংটা শিখেন, শিখে তারপর একটা ফ্রেমওয়ার্ক করে দেখে একটা জব নিয়ে তারপর আপনি আসলে ইউএক্স ডিজাইনের যে পার্টটা আছে ওইটা চেঞ্জ করতে পারেন। আপনি একেবারে ইউএক্স ইউআই জার্নিটা ক্লোজ করে দিয়ে আমি বলবো না কখনোই হলো যে আপনি একটা স্টেকে সরাসরি সুইচ করেন, কারণ আপনি হয়তো জানেন না যে আসলে আপনার কোনটা পছন্দ। আপনি হয়তো এখন চিন্তা করছেন যে হলো ফ্লাটার শিখলে হয়তো জব পাবো, তারপর আমি ইউএক্স এটা ছেড়ে দিব। মানে আসলে আপনাকে দেখতে হবে যে আপনি শিখে মজা পাচ্ছেন কিনা। হ্যাঁ, তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আসলে যে কাজটা করছেন সেই কাজটাতে মজা পাচ্ছেন কিনা। কারণ আমি মনে করি আপনি যে কাজটা করবেন সেটা যদি মজা না পান তাহলে আপনার সাথে লাইফটা খুব বিভীষিকাময় হয়ে যায়। হ্যাঁ, আমি 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 প্রবলেম সলভিং বা হচ্ছে প্রোগ্রামিং করতে আমার মজা লাগে, আমি খুব এনজয় করি এই জিনিসটা। তো আপনাকে হচ্ছে আপনার কাজটাকে এনজয় করতে হবে, এনজয় যদি না করেন তাহলে আপনি আসলে খুব বেশি দূর যেতে পারবেন না, আপনি তখন বোরিং হয়ে যাবেন। হ্যাঁ, আপনার বোরিংনেস কাজ করবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, অবশ্যই স্বাভাবিকভাবে সবাই ফ্রিল্যান্সিং বা হচ্ছে রিমোট জব করবেন। নিজের স্বাস্থ্যের কথা অবশ্যই চিন্তা রাখবেন, কারণ আমরা যারা চেয়ারে বসে সারাদিন কাজ করি তাদের হচ্ছে যে আসলে স্বাস্থ্যর দিকটা আসলে চিন্তা করা হয় না। কিন্তু আপনি যদি স্বাস্থ্যের কথা চিন্তা না করেন, হয়তো আপনি 4-5 বছর খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, 4-5 বছর পরে যখন আপনি অসুস্থ হওয়া শুরু হবে আপনার, তখন কিন্তু আপনি আসলে আর সুস্থ হওয়ার সুযোগ পাবেন না। তো প্রতিদিন চেষ্টা করবেন ব্যায়াম করার, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন, কারণ সুস্থ না রাখলে আপনার পরবর্তী জীবন আসলে আর খুব ভালো হবে না। তো সবাইকে থ্যাংক ইউ, অনেক কথা বললাম, যদি অনেকের অ্যান্সার হয়তো দিতে পারেনি বা অনেকের অনেক প্রশ্ন ছিল। আহ তো এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমাকে সবাই লিঙ্কডইনে অ্যাড করে রাখতে পারেন, এখানে আমার দেওয়া আছে লিঙ্কডইন আইডি ইমতিয়াজ আমিন সাজিদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ইমতিয়াজ ভাই, এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য, এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট আমার এন্ড থেকে আমি জাস্ট একটা কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে ভাই একটা কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছিলেন। কোয়েশ্চেনটা আসলে রেডমি 10A নামক এক ভাইয়ের থেকে আসা, ওই জব পাওয়া নিয়ে আর কি। সো এখানে যেটা বলতে চাই যে আমাদের এখন কারেন্টলি আমাদের যে ফ্লাটার ক্যারিয়ার পার্টে এটার ব্যাচ 3 চলতেছে।
সো সামনে ব্যাচ 4 আসতেছে। সো আমাদের লাস্ট মান্থে ইন্টারেক্টিভ কেয়ার স্যার আমাদের পার্টনার কোম্পানিদের বেশ কিছু রিকোয়ারমেন্ট ছিল, তারা একদম ফ্লাটার ডেভেলপার নিচ্ছে। সো অবভিয়াসলি আমরা তো আমাদের স্টুডেন্টদের থেকেই ওই জায়গাগুলোতে আসলে রেফার করি। সো আমরা আমাদের 3টা ব্যাচেরই গ্র্যাজুয়েটদের কাছে রিচ আউট করছি তাদের সিভি গুলোর জন্য, যে আপনারা সিভি গুলো সাবমিট করেন, আমরা আপনাদেরকে শর্টলিস্ট করে ওই ভ্যাকেন্সি গুলোতে রেফার করবো। বাট ট্রাস্ট মি, ইমতিয়াজ ভাই এবং আদার্স যারা পার্টিসিপেন্টস আছেন, সো এরকম আমরা আসলে মানুষই পাইনি যারা সিভি গুলা সাবমিট করবে। সো যেটা আসলে আমার মেসেজটা, বা যেটা আসলে ইমতিয়াজ হয়ে বলছে, যে আসলে আমরা জয়েন করি প্রায় 100-150 স্টুডেন্ট ভাই, প্রথম 1-2টা ক্লাসে থাকে। এইটা মানে ড্রাস্টিক্যালি ফল করে 5-6টা ক্লাস যাওয়ার পরই। সো আসলে আমরা টাকা দিয়ে ভর্তি হচ্ছি, তো এখানে ইনস্ট্রাক্টররা ক্লাস নিচ্ছেন, অনেক কিছু পড়াচ্ছেন, অনেক টাস্ক থাকতেছে, পোর্টফোলিও বিল্ডিং থাকতেছে, প্রজেক্ট করাইতেছে, বাট আমরা কেন জানি আসলে নিজেরা ধৈর্যটা ধরে রাখতে পারি না। সো অবশ্যই ফ্রি সেশনগুলোতে আপনারা জয়েন করতেছেন, আপনারা অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতেছেন। বাট যাদের আসলে মেন্টরশিপ দরকার এবং যারা আসলেই ক্যারিয়ার পাথে ভর্তি হতে চান, টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য যেটা আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা ওই ধৈর্যটা ধরে রাখেন, তাহলে ইনশাল্লাহ আসলে 6 মাস পরে আপনি আসলে যে জায়গায় যাবেন, জব আসলে আছে। সো আপনি যদি স্কিলড হন, আপনি জবে ইনশাল্লাহ সুযোগ থাকবে। বাকিটা আল্লাহ ভরসা। সো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক থ্যাংক ইউ ইউ ইমতিয়াজ সবাইকে। ভাইকে। ইনশাল্লাহ সবার সাথে আবার পরবর্তী কোনো ফ্রি সেশনে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেরকম ইমতিয়াজ ভাই বললো, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখেন। এমনি তো আবহাওয়া খুব একটা ভালো যাচ্ছে না, অনেকেই অনেক জ্বরে ভুগতেছেন আর কি। সো সবাই নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ আচ্ছা, হাফেজ। আসসালামু আলাইকুম। ইমতিয়াজ ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই।